প্রিয় দর্শক, দেশ ও দাসের কথার ২৬তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এবং আমাদের এই যে বর্তমান সন বা সাল, এটাও ২০২৬। সবাইকে নববর্ষেরও শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট শেখ ফরিদ। শেখ ফরিদ ভাই, আপনাকে নতুন বছরে নতুন করে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকেও এই নববর্ষের শুভেচ্ছা দিতে পারি নাই, এখন দিলাম, দেরিতে হলেও আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা আর কি, দেরিতে হলেও শুভেচ্ছা দিলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হননি তারা যুক্ত হয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই শোটি আপনাদের অনেকের কাছে খুবই প্রিয় এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা সাথে থেকেছিলেন এতদিন ধরে এবং শুরুতে যে কাউন্টডাউন দেখেছিলেন যে আমার ফেসবুক পেজে ৭ লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে। যারা ফলো করেছেন আপনাদেরকে ধন্যবাদ। ইউটিউবে মাত্র ৩,০০০ বোধহয় বাকি আছে 500,000 হতে, তো আপনারা এই ৩,০০০ সাবস্ক্রাইবারও বোধহয় খুব দ্রুত হয়ে যাবে। নতুনত্ব নিয়ে এই বছরে ফিরেছি এবং গত বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরের দিকে আমার যে মানসিক বিপর্যয়, সেখানে আপনারা জানেন, আপনাদেরকে বলেছিলাম এটা লাইভে যে শেখ ফরিদ ভাই অন্যতম ব্যক্তি যিনি কিনা আমাকে আমার সেই মানসিক বিপর্যয়ের সময় প্রায় প্রতিদিন ফোন করে আমার খোঁজ খবর নিতেন এবং আমি যেন কোনোভাবে ডিপ্রেসড না থাকি, কোনোভাবে ভুল কোনো সিদ্ধান্ত না নিই। সেই জন্য শেখ ফরিদ ভাইয়ের সেই অবদান আমি অনেক বছর মনে রাখবো, আজীবন মনে রাখবো। শেখ ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে। আজ সাউন্ড কোয়ালিটি দারুণ, এটা বলেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বেশ কিছু পরিবর্তন আনবো, তো পরিবর্তন আনতে গিয়ে কিছু ত্রুটি হয়, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে লোগো নতুন, এটি একজন প্রথিতযশা শিল্পী বলবো তাকে আমি, গ্রাফিক্স ডিজাইনার এই সেই না বলে আমি একদম সোজা সাপটা শিল্পী বলবো। বাংলাদেশের অন্যতম আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, মানে উনি আমাকে লোগোটা বানিয়ে দিয়েছেন, এই জন্য আমি বলবো না, ওনার যোগ্যতা, ওনার কাজ আমি ফলো করি কত বছর, এক যুগেরও তো অনেক বেশি। জানতাম না উনি এই ব্যক্তি, ওনার কাজগুলোর সাথে পরিচিত ছিলাম এবং তো তিনি এই লোগোটি বানিয়ে দিয়েছেন এবং মানে মেঘ না চাইতে বৃষ্টির মতো আরো অনেক কিছু ভবিষ্যতে করবেন। আমাদের আজকের যে থাম্বনেল, এই থাম্বনেলের যে দেশ ও দশের কথার ডিজাইনটি তার, আমি নিরাপত্তার জন্য তার নাম নিতে পারছি না এবং আমাদের এই যে পেজে ৭ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এই ডিজাইনটিও তিনি করে দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন ইনফিনিটি, এই ইনফিনিটির খেলাটা আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, নতুন বছরে অনেক নতুনত্ব নিয়ে এসেছি। যারা মন্তব্য করছিলেন, প্রশংসা করছিলেন, তাদেরকে ধন্যবাদ। শেখ ফরিদ ভাই, আমরা একটু প্রসঙ্গে যেতে চাই, সাদা মন নিয়ে যেতে চাই, সাদা জামাও যদিও, তো সাদা মন নিয়ে কয়েকটা জিনিস জানতে চাই। আজকের টাইটেল এবং ডেসক্রিপশনে আমরা যেটা লিখেছি যে ভারত কেন বাংলাদেশকে চেপে ধরছে, এই প্রসঙ্গে যেতে গেলে সমসাময়িক দুটি জিনিস উল্লেখ করতেই হবে। যেমন ক্রিকেটে বাংলাদেশের সাথে ভারতের মানে ভারত কি করেছে তা বলার চেয়ে আমি বলতে চাই যে বাংলাদেশের যে দাম্ভিকতা, মানে বাংলাদেশ যেটা দেখাতে চাইছে, এটার আসলে যৌক্তিকতা কি? আপনি হয়তো নিজের দেশ হিসেবে আমি আমার দেশের পক্ষেই থাকাটাকেই মনে করি, ঠিক আছে, কিন্তু তাও তো শাক দিয়ে তো মাছ ঢাকা আসলে যায় না ভাই। আমরা যদি একটু দেখি, এই যে বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ বলছে, এর কারণ কি? মুস্তাফিজকে আইপিএলে কিনেও তারপর তাকে আবার বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এখন
এই প্রবণতাটা কেন, বা তাকে কেন কেনা হলো, কেন বাদ দেওয়া হলো, এই নিয়ে বাংলাদেশ বলেছে যাবোই না খেলতে, ভারতে যাবোই না, আমরা শ্রীলঙ্কায় খেলবো, অমুক জায়গায় খেলবো। তারপরে আইসিসি জানিয়ে দিল যে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে, বাংলাদেশকে জানিয়ে দিল আইসিসি। আবার বাংলাদেশ বলছে যে ভারতে খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি। আমরা দেখলাম শুধু এটা আসলে ধর্ম নিয়ে বলা হচ্ছে, অনেকেই বলছিলেন, কিন্তু দেখলাম যে লিটন দাস তিনি কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন, যদিও তার তেমন কোনো ক্ষমতা নেই বাংলাদেশ দলের, কিন্তু তার সঙ্গেও কিন্তু চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সার্বিক বিষয় আমরা বুঝলাম বাংলাদেশে যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে। আমরা যে ঘটনাটি সবচেয়ে আটকে উঠেছে, তখন আমি নিজেও মানসিক বিপর্যয়ে ছিলাম, 2-3 দিন দেখার সাহস পাই নাই। তো সেই যে ঘটনাটি, অর্থাৎ পুড়িয়ে মেরে ফেলা, মানে একজন মানুষকে হত্যা শুধু করে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার গুজব ছড়িয়ে শুধু হত্যাই না, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। এবং এই ঘটনাটি বাংলাদেশে অতীতে কোনোদিন ঘটে নাই। এবং আমি যদি একদম স্পষ্টভাবে বলি শেখ ফরিদ ভাই, মানে একটু বোঝানোর জন্য বলছি, যে এইরকম ঘটনায় পাশের দেশের মানুষরা তারা রিয়্যাক্ট করবেন না, এটাই তো আবার যদি রিয়্যাক্ট না করতেন তাহলে মনে হতো যে এদের বোধহয় কোনো ধরনের কোনো মনুষ্যত্ব নেই। এখন তারা যে রিয়্যাক্টটা করলো, এই রিয়্যাক্ট করা কি অযৌক্তিক? যে আমরা বাংলাদেশে যেহেতু একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদেরকে বা ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, আমি একটু স্ক্রিনে দেখাই এই পর্যন্ত কতজনকে হত্যা করা হয়েছে। আমরা আসলে ওইদিকে ইয়েই করি না, পুড়িয়ে হত্যা করা হলো। এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন একের পর এক, হ্যাঁ, একের পর এক, এবং চিন্ময় কৃষ্ণ দাস এখন পর্যন্ত জেলে রয়েছেন। তো এই যে ঘটনাটাতে তারা রিয়্যাক্ট করবে না কেন? আর এরকম একটা বিভৎস দৃশ্য দেখার পর একটা মানুষকে, জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে মেরে ফেললো, এইখানে রিয়্যাক্ট ভারত করেছে। এবং এই রিয়্যাক্টটা কেন করলো? মানে বাংলাদেশকে বয়কটের একটা ব্যাপার, আমরা পিনাকি থেকে শুরু করে কতজনকে দেখলাম ভারত বয়কট। আবার সেই মার্কেট এখন যেহেতু অফ হয়ে গেছে, এখন দেখছি বলছে তারা ভারত থেকে পেট্রোল আনছে, তেল আনছে। নিজের বেলায় 16 কলা, অন্যের বেলায় কেন কাজ কলা? আমাদের পুরো বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন শেখ ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন, আপনাকে সেই জন্য স্বাগত জানাই আবারও। প্রিয় দর্শক, আসাদ যেটা বলেছে, শুধু আমি না, অনেকেই তাকে ফোন দিয়েছে, কোনো সন্দেহ নাই। আর আমি জানতাম যে আসাদ একজন ম্যাচিউরড মানুষ, যদিও সে আমার মতে আবেগপ্রবণ, তাই হয়তো সাময়িক কোনো সমস্যা হয়েছিল, হতে পারে, মানুষের জীবনটা এরকমই। আমরা আসলে যুদ্ধে নেমেছি, আমাদের এই মুহূর্তে যুদ্ধের ময়দানে আমাদের আবেগকে দূরে ফেলে দিতেই হবে, তাছাড়া উপায় হবে না। আমি আসাদ নূরকে এই জন্য ফোন দিয়েছিলাম যে একটা আসাদ নূর জন্ম নিতে অনেক সময় লাগে, কিন্তু ধ্বংস হতে 5 সেকেন্ডের সময় লাগবে না। সেই জন্য আমি তাকে বলেছিলাম যে আপনি কোনোভাবেই আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যাই হোক, আমাদের তার অনেক দিন পরে আসার কথা ছিল, প্রায় বলেছিল 1 বছর। আমরা দ্রুত তাকে পেয়েছি। আমি মনে করি যারা সৃষ্টিশীল, যাদের সাথে দর্শকের সম্পর্ক, তাদের দর্শকই জীবন, দর্শকই প্রাণ, দর্শকই ভালোবাসা। আমার মনে হয় তা আসাদ নূর তাই সে শুধু যে আমার কথায় ফিরে বা আমাদের মতো লোকদের কথায় ফিরে এসেছে তা নয়, সে আসলে আপনারা যারা দর্শক আছেন তাদের ভালোবাসা সে ফিরে এসেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আসাদ, আপনাকে আবার নতুন করে আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য এবং আপনার অনুষ্ঠান শুরু করার জন্য। আপনি যে প্রশ্নটা আনলেন ভারত সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে, ক্রিকেট হচ্ছে একটা অজুহাত। খলের যেমন ছলের অভাব হয় না, তেমনি যারা অজুহাত দেখায় তাদের কিন্তু অজুর রকম হয়, অভাব পড়ে না, হাতের অভাব পড়ে না। তো এই মুস্তাফিজ হচ্ছে একটা অজুহাত। আপনি নিজেই বললেন যে আমি ফরিদ ভাইয়ের বাসায় যাব না, ফরিদ ভাইয়ের সাথে চলবো না, শেখ ফরিদ বয়কট। এখন আবার শেখ ফরিদের বাড়িতে আপনার আত্মীয়রে আপনার বাতিচারে কেন ঢুকতে দিলাম না, তা নিয়ে আপনি কান্নাকাটি করলেন। বিষয়টা এরকম হইল না। অথবা আমি বয়কট করেছি, আমি আপনাকে বয়কট করলাম, আপনি আমার ভাতিজাকে আপনার বাসায় ঢুকতে দেন নাই, কলিং বেল টিপসে 30 বার, তারপরে বলছেন বাবা তোমার তো আমি চিনি না, তোমার চাষের সাথে সম্পর্ক নাই, তুমি চলে যাও। তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসাদ এটা কি করলো, কিন্তু আমি তো আসাদকে বয়কট করেছি। তাহলে এই যে বয়কট খেলা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই তো তারা ইন্ডিয়া বয়কট শুরু করেছিল। তাহলে এখন তারা নিজেদের তো খুশি হওয়ার কথা। আপনি দেখেন, এই যে 8ম শ্রেণী পাশও করে নাই, ওই যে নাম কি আর টিকটকার, আরে হিরো আলম সুন্দর একটা পোস্ট দিয়েছে। আমার ধারণা এই পোস্টটা এত সুন্দর করে তার লেখার যোগ্যতা নাই, হয়তো সে কাউকে বলেছে, কেউ সাজিয়ে ওটা লিখে দিয়েছে, কারণ আসলেই তার ওইভাবে অত সুন্দর করে লেখার যোগ্যতা নাই। তবে হ্যাঁ, তার বক্তব্য হইতে পারে, ওইটা কোনো সন্দেহ নেই। কিন্তু সে যে বক্তব্যটা দিয়েছে চমৎকার, যে আপনি হিন্দি গান শুনবেন, হিন্দি নাচ দেখবেন, হিন্দি সিনেমা দেখবেন, সবকিছুই আপনি ভারতের সবকিছু খাবেন, তেল গ্যাসও আনবেন,
আবার ভারত বয়কট করবেন, ভারত আপনাকে ক্রিকেট খেলতে বাধা দিলে আপনি যাইতে চাবেন, লজ্জা করেন আপনাদের? এরকম প্রশ্ন করেছে। তার মতো একটা ৮ম শ্রেণী পাস লোকের মাথায় এটা ঢুকলো। কিন্তু ৬ ফিট ২ ইঞ্চি ব্ল্যাক বেল্ট হোল্ডার ল্যাংটা সুলেমানের মাথায় এটা ঢুকলো না। ওই উবার ইলিয়াচ্ছের মাথায় ঢুকলো না। আসিফ সার, তার এই মুনাফেক আসিফ সারের মাথায় ঢুকলো না। বাঙ্গু মুমিনদের মাথায় ঢুকলো না। তুমি যাকে বয়কট করবা, তার সাথে তো এই দেশে মানুষ মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া হইলে, আমি নিজের চোখে দেখেছি, ভাই বোনেও ঝগড়া হইলে, বোনে ঝগড়া হইলে বাড়ির সামনে না, বাড়ির না, ঘরের সামনে ওয়াল দেয়, বেড়া দেয়, যাতে মুখ দেখবে না। বরং আমি ২-৩টা খবর জানি যে তারা সাধারণ মানুষ ওয়াল থেকে ১০ ফিট, তারা করেছে ১২ ফিট। কারণ কি জানেন? বোনের চেহারা দেখবে না। আরেক বাইরে চিনি, সে টিন দিয়ে বেড়া দিছে। টিনের বেড়া সাধারণত সর্বোচ্চ হয় ১০ ফিট। সেটা সে ১০ ফিটের উপরে আরো ৪ ফিট টিন কাইটা লাগাইছে, মায়ের পেটের ভাইয়ের চেহারা দেখবে না। এটাকে বলে বয়কট। তা আপনি ইন্ডিয়া বয়কট করবেন। মুস্তাফিজের ইন্ডিয়া বয়কট করার কারণে আপনি দেখলাম রাগ করে আপনারা ১,৮০,০০০ মেট্রিক টন নাকি কি যেন হিসাব ডিজেল আনতেছে। মানে কি হাস্যকর ব্যাপার। আমি আসাদকে বয়কট করেছি, কিন্তু আসাদের বাড়ি থেকে চাল, ডাল, নুন, তেল এনে আমি খাই। মানে এই শেখ দেশের ফরিদ ভাই, মানুষের সাঙ্গদের একটু লজ্জা থাকা উচিত। জি, লজ্জা নাই। আমি দুঃখিত, একটু দর্শকদের জানাই। আমি কি আশরাফুল আলম, হিরো আলমের এটা দেখাবো? এই পোস্টার কথা হ্যাঁ, আপনি দেখা দেন, বলছিলেন দেখা দেন। জানুয়ারি ৩ তারিখে? হ্যাঁ, দেখা দেন। আম হ্যাঁ, সুন্দর। ওকে, ওকে। আম আচ্ছা, আপনারা যদি আমাকে সুন্দরভাবে শুনতে পান, একটু আগে মাইক্রোফোনের গেইন একটু প্রবলেম হয়েছিল। মানে শেখ ফরিদ ভাই হয়তো এটা নোটিস করেন নাই। আমি নিজেরটা নিজে শুনতে গেলে মানে মনিটর দিয়ে শুনতে হয়। তো সেটা শুনে শুরু করেছিলাম। কিন্তু এখন কি পরিষ্কার শেখ ফরিদ ভাই? আপনি কি আমাকে পরিষ্কার শুনছেন? একটু আগের চেয়ে পরিষ্কার। মানে একটু আগে যে কথা বলেন তার চেয়ে একটু পরিষ্কার। কিন্তু ফেটে যাচ্ছে শব্দ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কেমন যেন এখন কেমন যেন এখন মানে এখন এখন কি ঠিক আছে? এখন? একটু যদি জানান। আবার কথা বলেন। হ্যালো? আম হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন শুনতে পাচ্ছেন ঠিকঠাক? মানে হ্যাঁ, শব্দ হ্যাঁ, কমে নিশ্চয়ই। গেছে কিনা একটু হ্যাঁ, জানাবেন। ন্যাচারাল, দর্শক আপনারা ন্যাচারাল। একটু জানাবেন। আ এখন নাকি ঠিক আছে। তো আমি গেইনটা আরেকটু কমাই। মানে আমি এই জিনিসগুলো আগে করে নেওয়া উচিত ছিল। কিন্তু কিছু বিষয় ঘটে আরকি, যে চাইলেও অনেক কিছু নিয়ন্ত্রণে রাখা যায় না। তো আচ্ছা, আমি চেষ্টা করছি। আমার কণ্ঠটা একটু মোটা মনে হবে, কারণ আমি ঘুম থেকে উঠেছি। আ আসলে সত্যি কথা, শেখ ফরিদ ভাইকে বলছিলাম যে আমার আসলে ওষুধ খেয়ে ঘুমাতে হয় মাঝে, মাঝে। তো মানে ঘুমের ওষুধ না, অন্য একটা ওষুধ, হুম, সেটাতে একটু ডোজি মনে সমস্যা হয়। হ্যাঁ, স্বাভাবিক। আ আমি একটু পড়ি। মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের এক শ্রেণীর মানুষ খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই একই শ্রেণীর মানুষ সারাদিন ভারতকে গালাগাল করে, ভারত বিরোধী বক্তব্য দেয়, ভারতের হাই কমিশনার ভবনে আগুন দেয়, ভারতের ভিসা অফিস বন্ধের দাবিতে আন্দোলন করে, হাই কমিশনের ইট খুলে নিয়ে যেতে চায়, ভারতীয় পণ্য বর্জন করার কথা বলে। আমার মাথায় ঢোকে না, ভারতকে আপনারা এত ঘৃণা যদি করেন, তাহলে সেই ভারতীয় লীগ থেকে যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, তখন আপনারা খুশি হওয়ার কথা। কিন্তু রাগ হচ্ছেন কেন? আপনাদের এই শিশুসুলভ ছেলেমানুষি, অপরিপক্ক, সস্তা রাজনীতির জন্য মুস্তাফিজ আজকে ভুক্তভোগী হলো। মাইলস্টোন কলেজে বিমান ধসের ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা দিতে যখন ভারতের চিকিৎসক দল ঢাকায় এসে সেবা প্রদান করে, তখন ভারত বিরোধী বক্তব্য দিতে দেখা যায় না কেন? কুয়াশার কারণে ঢাকায় যখন বিমান ল্যান্ড করতে ব্যর্থ হয়, তখন কলকাতায় ল্যান্ড করে, তখন কেন দিল্লি না ঢাকা স্লোগান দেখি না? প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, নিউরোলজি, অর্থোপেডিক্স এবং অন্যান্য জটিল সার্জারির জন্য ভারতে যান উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাওয়ার লক্ষ্যে। তখন কেন বয়কট ভারত বলে আহ, হাসপাতাল হাসপাতালে বলতে দেখেন না আর কি? উচ্চশিক্ষার জন্য যারা ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে পারেন না, তারা ভারতে গিয়ে ডিগ্রি নিয়ে আসেন এবং আইসিসির স্কলারশিপের আইসিসিআর মানে ভারতীয় একটা স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর ৫০০ শিক্ষার্থীকে বিনা খরচে ভারতে পড়ার সুযোগ দেওয়া হয়। তখন তো বলেন না দিল্লি না ঢাকা। ভারতে সব গ্রহণ করেন, আবার ভারতের পতাকা পাড়াবেন। তাদের দেশের হাই কমিশনারের বাসভবনে আগুন দিলে তারা তো বসে বসে আঙ্গুল চুষবে না, তাই না? আপনারা রাজনীতির প্রতিহিংসায় দেশের সবচেয়ে বড় তারকাকে ছুঁড়ে ফেলতে পারলেও ওরা কেন বিদেশিদের কাউকে ছুঁড়ে ফেলতে পারবে না? এইটি আশরাফুল আলম বা হিরো আলম লিখেছেন কিনা সেই নিয়ে মানে আমরা আমরা জানি না এটা তাঁর পেজ কিনা, বাট তিনি এটি লিখেছেন। তো শেখ ফরিদ ভাই, আমরা পড়লাম এবং আমার শব্দ ঠিক আছে কিনা আরও একবার বলবেন। আমি
এই বিষয়গুলোর ঠিক আছে। ক্ষেত্রে খুব গুরুত্ব দিতে চাই যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না থাকুক। শেখ ফরিদ ভাই, এই যে বক্তব্য প্রত্যেকটা তো সত্য কথা। আমার তো মনে পড়েছে যে হ্যাঁ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন বিমান দুর্ঘটনা, তখন ভারত সাহায্য করলো। প্রতি বছর সবসময় ভারত সাহায্য করে। কিন্তু এই যে আপনি হিন্দু ধর্মাবলম্বীদেরকে পুড়িয়ে হত্যা করবেন এবং ভারতের নাগরিকরা যখন তাদের দেশে তারা বলছে, আমি দেখেছি, শুধু বলা হচ্ছে হিন্দুত্ববাদীরা বলেছে না, আমি সাধারণ মানুষকে দেখেছি, লিখতে দেখেছি, ভারতীয়রা বলছে যে আমরা কেন বাংলাদেশি ক্রিকেটারদেরকে টাকা দিয়ে কিনে আনবো যেখানে তারা তাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা করছে। এটা তো খুবই যৌক্তিক প্রশ্ন। যদি ভারতে এরকম একজন মুসলিমকে পুড়িয়ে হত্যা করা, তো বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারতো? আপনি হা বা নাতে একটাও যদি না। বলেন। এই যে ৬ জন, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। যে ৬ জনের ছবি দেখালেন, ৫-৬ জনের। ধরেন হুম। এতগুলো এই কয়টা মুসলমানকে পিটিয়ে মেরেছে বা আগুন দিয়েছে একজনকে। বাংলাদেশে এতক্ষণ শত, শত না হাজার হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হতো, নারী ধর্ষণ করা হতো। এই দেশ থেকে আর এমনি তো হিন্দু শূন্য করবেই। অনেকেই, আপনিও আমার সাথে দ্বিমত হতে পারেন। কিন্তু আমি বলে দিয়েছি বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করা হবেই। সেই প্রক্রিয়াতে সবাই পথ হাঁটছে। এমনকি যেই দিন বাংলাদেশ থেকে সংখ্যালঘু শূন্যর আয়োজন সম্পন্ন হয়ে যাবে, সেই দিন বাংলাদেশের সকল দল মিলে শুকরানা নামাজ আদায় করবে। এটা বলাতে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। মানে আওয়ামী লীগের লোকও ২-১ জন আমাকে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি সংখ্যালঘু হিন্দুরাও আমার কথার প্রতিবাদ করেছে। কিন্তু আমি কেন এটা বলেছি সেটার গুরুত্ব সারমর্ম তারা হয়তো বুঝতে পারেনি বা আমি বুঝাইতে পারিনি। এটাই সত্য। বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের সরানোর যে পায়তারা, সেটা তারা প্রক্রিয়া মানে চলমান রেখেছে এবং হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হয়তো আর কিছুদিন পরে যাবে তারা। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় না আসলে আরো দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাবে। হবেই। কারণ হলো কি জানেন? আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের মানুষের ভেতরে আমি এই গত ১৫ দিনে, যেহেতু এখন আমার Facebook নাই, আপনি জানেন আমার Facebook আপাতত গায়েব করে দিয়েছে তারা। তো এই জি। কয়েকদিনে আমি প্রচুর সময় পেয়েছি, ফোন-টোন করি। বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ যে কি চরমে, এটা কিন্তু আমি জানি না হুম, ভারত হুম। সরকার কি এটা জেনে চুপ থাকে? নাকি তারা জানে না? I am confused. আপনি বিশ্বাস করেন। ভারতের নীতি, শেখ ফরিদ ভাই, ভারতের নীতি হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে তারা কথা বলবে না। এখন যদি সেখানে এটাও ঠিক। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এটা এটাও ঠিক। তারা বলে না। কিন্তু এটা তো তাদের জন্যে একটা সময় ফাইনালি, ফাইনালি তো ভারতের ক্ষতি হবে। আমি মনে করি। হুম, যদি হুম। ভারত এই বিষয়টা নিয়ে মনে করে যে এটা প্রতিবেশী দেশের বিষয় নাক গলাবেন, অথবা তারা এটাকে ইগনোর করে, আমার কেন যেন মনে হয় এইটা ভারতের জন্যে ক্ষতি বয়ে আনবে এবং প্রচণ্ড রকম ক্ষতি। হয়তো সেটা বুঝতে পারতেছে না তারা। তারা এটাকে স্বাভাবিক বিষয় দেখতেছে। কিন্তু আমার দৃষ্টিতে, আমি ভারতে দীর্ঘদিন আসা যাওয়া করেছি। ভারতের সংস্কৃতি, রাজনীতি বুঝি। ভারতের চরিত্র বুঝি, রাজনৈতিক চরিত্র। বাংলাদেশের তো আমি নাগরিক, আমি সব বুঝি। আমার কেন যেন মনে হচ্ছে, এই যে বাংলাদেশে তারা যে মানে অনেকটা ইগনোর করতেছে বা আ বিগ ব্রাদার ইজ ওয়াচিং বা ওয়াচিং এ রেখেছে, এটা ভারতের জন্য বুমেরাং হয়ে যাবে আমার ধারণা। এটা হয়তো তারা জি। বলবে যে আমি কি তাদের কূটনীতিক ব্যক্তিদের চাইতে, তাদের সামরিক ব্যক্তিদের চাইতে, তাদের বুদ্ধিজীবীদের চাইতে কি আমি কম বুঝি? না আমি তা বেশি বুঝি? না আমি বেশি বুঝি না। কিন্তু রিয়ালিটি অনেক সময় মানুষ বুঝতে পারে না। কারণ গ্রাউন্ড রিয়ালিটি মানে ওই যে আহত সৈনিকটিই জানে তার পায়ের কোন জায়গায় তার কাঁটাটা বা কঙ্করটা বিঁধেছে। এটা তো জেনারেল জানবে না। জেনারেল তো মাঠে যুদ্ধ করে না। আমরা মাঠের যোদ্ধা। আমরা জানি কোথায়, মানে হোয়ার দ্য শো পিঞ্চেস, কোথায় তার কাঁটাটা পায়ের নিচে বিঁধছে। এটা তো জেনারেল জানবে না, মেজর জানবে না, কর্নেল জানবে না। কারণ তারা মাঠে থেকে রাইট। যুদ্ধ করে না। যুদ্ধ করে সৈনিক তারা। সুতরাং সেই সেন্সে বলছি। আমি জানি কোথায় তার কাঁটাটা বিঁধে আছে, কোথায় কাঁটাটা আছে। আমার কেন যেন মনে হচ্ছে জানেন? আ পাকিস্তান হচ্ছে ভারতের জন্যে ক্যান্সার। সেটা সে অপারেশন করলেই ঝামেলা শেষ। কিন্তু বাংলাদেশকে আমার কেন জানি মনে হয়, এটা আমি আমার চ্যানেলে বলতে আপনাকে পেয়ে ভালো হলো। আপনার এখানে তো সেন্সর থাকে না, অনেক কিছু বলা যায়, সুবিধা হয়। সেটা যেকোনো শব্দ হোক, বাক্য হোক, আপনি স্বাধীনতা দেন যা বক্তাকে। ইচ্ছা, এটা যা আপনাকে আমার ইচ্ছা। খুব ভালো। জি। তো এই যে আপনার মানে অবিশ্বাস্য হলেও সত্য, মানে সব জায়গাতে 1% হলেও সেন্সর থাকে। আপনার এখানে আপনি শতভাগ এবং সুযোগ শেখ সুবিধা ফরিদ ভাই, একটু জি, আপনি একদম আ কোনো প্রকার সেন্সরশিপ ছাড়া আপনি কথা বলবেন। একটা কমেন্ট না পড়লেই নয়। জি, জি। ডিবিআই তিনি লিখেছেন যে শেখ ফরিদ ভাই হুমায়ুন আজাদ স্যারের মতো ভবিষ্যৎ দেখতে পান। এবং এই যে গ্রাউন্ড রিয়েলিটি আপনি
তুলে ধরেন, এটা আসলে চমৎকার শেখ ফরিদ ভাই। আর আমাদের এই মুহূর্তে প্রায় 5,000 4-5,000 মানুষ দেখছেন ফেসবুক, ইউটিউব মিলিয়ে। তাদেরকে ধন্যবাদ। একটা বড় সংখ্যার মানুষ দেখছেন। এবং শেখ ফরিদ ভাই আমাকে এই শো এর শুরুতে জানিয়েছিলেন তিনি সপ্তাহে 2 দিন আমাকে সময় দেবেন। এটা অত্যন্ত চমৎকার। তিনি বলছিলেন যেহেতু আমি আর ইশতেহারে কন্টিনিউ করছি না, আমার হাতে অনেক সময়। হ্যাঁ, সত্যি আমার একটা বছর আমার প্রচুর সময় ব্যয় করে আমি আসলে একটা ভুল জায়গায় ভুল মানুষদেরকে বিশ্বাস করেছিলাম। যাই হোক, প্রত্যেকটা পদক্ষেপই শিক্ষা। এবং শেখ ফরিদ ভাই যেটা বলছিলেন সেন্সরশিপ নেই। এই মুহূর্তে বাংলাদেশে আমাদের সমমনা যারা রয়েছেন, এমনকি ভিন্ন মতেরও মানুষ রয়েছেন, তাদের দেখবেন ফেসবুকে মারাত্মক সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন। প্রোফাইল পিকচার থাকছে না, ফেক কপিরাইটে আমার অনেকের পেজ নষ্ট হয়ে আমার গেছে। তো করতেছে। এই শেখ ফরিদ ভাইয়েরও পেজটা প্রোফাইল নষ্ট হয়েছে এবং সেগুলো ফেরত আনার চেষ্টা করছি। এই ঘটনা অনেকগুলো বছর আগে আমার সাথে কন্টিনিউয়াসলি হতো এবং ফেসবুক, ইউটিউব বুঝে গেছে যে আমি অসত্য কথা বলি না, আমাকে আক্রমণ করা হয়। তাই আমাকে ফেসবুক, ইউটিউবও কিছু একটা দিয়ে দিয়েছে, যেমন আমার পেজে কোনো অ্যাটাক কাজ করে না। আমি ইমেল পাই যে আমার এটা ডিলিট হয়েছে, ওটা ডিলিট হয়েছে, কিছুই ডিলিট হয় না। প্রোফাইল পিকচার থেকে শুরু করে কোনো কপিরাইট আমার কাছে আসে না। কিছু একটা আছে, আমি জানি না কি আছে। তো যেহেতু আমার এই বাক স্বাধীনতা আছে, শেখ ফরিদ ভাই অবশ্যই আমার শেখ ফরিদ ভাই সহ আমার শোতে যারাই যুক্ত হয়ে কথা বলেন তাদের সকলের বাক স্বাধীনতা আছে এবং আমি গ্ল্যাড যে এই জিনিসটা অ্যাচিভ হয়েছে আর কি। যাই হোক, শেখ ফরিদ ভাই আপনার যা ইচ্ছা আপনি ভালো লাগলো। বলেন। আপনি বলছিলেন যে ধন্যবাদ। যেটা বলতেছিলাম, যেটা আমি এখনো বলি নাই কোথাও, সেটা হলো যে বাংলাদেশ দিনে, দিনে বললাম তো পাকিস্তান হচ্ছে ভারতের জন্য ক্যান্সার। ভারত সেটাকে হুম, অপারেশন করলে ফেলে দিতে পারে। কিন্তু বাংলাদেশ ভারতের জন্য দিনে, দিনে গলার কাঁটাতে পরিণত হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে। আবার রিপিট করতেছি। কেন যেন আমার মনে হচ্ছে এই গত ২ মাস যাবত এটা মনে হচ্ছে, বেশি দিন না, যে বাংলাদেশ ভারতের জন্য গলার কাঁটা হয়ে যাচ্ছে। না সে গিলতে পারতেছে, না সে হুম, গলা থেকে ফেলে দিতে পারতেছে। কারণ প্রত্যেকটা সিম্পটম আপনি দেখেন। মানে দেখেন এইখানে মানে সালনাই কুত্তার নাম বা গাজারা তারাও ঘেউ ঘেউ করে, ভারত কিছু বলতে পারে না। পারে না তা কিন্তু না। ওই যে বললাম গলাতে যদি কাটা বিঁধে আপনি সেটা গিলতে পারবেন না, ফেলে দিতে পারবেন না। বাংলাদেশটা এই পরিস্থিতিতে গিয়েছে। আরেকটা জিনিস কি জানেন? আপনার ওই যে একজন দর্শক লিখেছেন যে আমি ডক্টর হুমায়ুন আজাদের মতো ভবিষ্যৎ দেখতে পারি। আসলে আমি ডক্টর হুমায়ুন আজাদের যদি ১ নম্বর কোনো ভক্ত থাকে সেটা ছিলাম আমি। এবং সেটা আমি স্যারকে বলেছিলাম। কিন্তু স্যার বলেছিলেন আমি ভক্তদের দেখে ভয় পাই। কারণ তিনি ভক্তিবাদে বিশ্বাস করেন না। তিনি বলেছিলেন, "কখনো ভক্ত হবা না। ভক্ত হুম, নিজের জন্যও ক্ষতিকর, চিন্তার সীমাবদ্ধতা আসে, আর যার ভক্ত হয় তার ক্ষতি করে।" এটা বুঝতে আমার সময় লেগেছিল ১০ বছর। মানে আসলে না, একদম ঠিক। অদ্ভুত ব্যাপার। অনেক বিষয় কিন্তু বুঝতে সময়, যেমন আমি মহাভারত পড়েছি আমি ৩০ বছর বয়সে। সরি, ২৮ বছর বয়সে। কিন্তু এগুলো বুঝতে কিন্তু আমার যথেষ্ট সময় লাগছে। কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি আমি ২৩ বছর বয়সে। কিন্তু এটা বুঝতে আমার অনেক সময় লাগছে। এমনকি সত্যি কথা কোরআন হাদিসও পড়েছি, সেগুলো বুঝতে এগুলো আমি আমার তো ছোটবেলা থেকেই পড়েছি যেহেতু মুসলিম পরিবার। জি। কিন্তু এগুলোর এগুলোর বদমাইশি, বদজাতি এবং ভালো দিকও যেগুলো আছে সবগুলোই বুঝতে আমার ভালোমতো বুঝতেও আমার যথেষ্ট সময় লাগছে। আসলে মনে হয় বয়স একটা ব্যাপার। আমরা যাই বলি না জি কেন। ভাই। শেখ ফরিদ ভাই, একটু অভিজ্ঞতার ফাঁকে একটু কথা বলে রাখি। এই শিওর। যে ভক্তের ব্যাপারটি বলেছেন, আমিও আমার অনেক দর্শককে অনেকবার বলেছিলাম যে আমাকে যখন বলে আসাদ ভাই আপনার খুব ভক্ত, আমি সেখানে দ্বিমত পোষণ করলে অনেকে কষ্ট পান। একটু বলতে চাই আপনি লিখতে পারেন যে আপনি আমাকে পছন্দ করেন বা আমার কাজগুলো আপনার ভালো লাগে। যেটা হ্যাঁ, ভালো ভক্ত লাগবে না সেটা সমালোচনা করুন। ভক্ত হয়ে গেলে মানে হচ্ছে অনুসারী। আমি যা বলব তাই ঠিক। আমি তো হ্যাঁ, মানুষ, ওইটা আমার তো রাইট। ভুল ত্রুটি থাকবে। আপনি যদি আমাকে শুধরে না দেন, আপনি যদি দ্বিমত হ্যাঁ, পোষণ না করেন তাহলে আমি শুধরাতে পারব না। আমরা এই তো রাইট। দ্বিমতের চর্চা করি। এই যে আমরা সমাজে এক্সাক্টলি। বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলি। এটা আমাদের দ্বিমত। আমরা কাউকে মব লেলায়ে দেই না। আমরা কাউকে বাড়ি ভাঙতে বলি না। আমরা কারোর ক্ষতি করতে কাউরে মারো, পেটাও, এমনকি কোনোদিন কাউকে একটা থাপ্পড়ও দিতে বলি না যে এইটা করছে এরে ধরেন, মারেন। এই কথাগুলো আমরা বলি না। আমরা ভিন্ন মতে বিশ্বাসী। মানে বিশ্বাসী বলতে এটাই আরকি বজায় রাখবেন যে আসাদ ভাই আপনার খুব ভক্ত বা শেখ ফরিদ ভাই আপনার খুব ভক্ত। এই কথাগুলো আসলে আমাদের ভালো লাগে না। কিন্তু প্রত্যেকটা কমেন্টে তো রিপ্লাই করা যায় না। দেখলে আসলে ভালো পাই না। আপনি বলতে পারেন যে আমার কাজগুলো আমার ভাল লাগে। পছন্দ। সিম্পল। এটাই লাগবে আপনাকে দর্শক। পছন্দ। হ্যাঁ। প্রিয় দর্শক, এটা সুন্দর কথা। ভক্ত বললে হয় কি, হয়তো আপনারা ঠিক আছে আপনাদের সেন্সে, কিন্তু এটা আমরা ভক্ত শব্দটা যেমন জনাব, যদি কি জনাবা মানে কিন্তু গর্ভবতী শুকরি, এটা যে বুঝবে তাকে যদি আপনি জনাবা বলেন সে কিন্তু মেনে নিতে পারবে না, তার কষ্ট হবে। যেমন আওরাত শব্দটা ভারতে চলে, সেটা হিন্দিতে হোক উর্দুতে হোক, এটা চলমান, রাইট? এটা মোটামুটি ভারতীয় শব্দ হয়ে গেছে। কিন্তু আওরাত মানে কিন্তু খুব খারাপ জিনিস। যেমন এটা আমি বুঝি, আমার হুম, সামনে কেউ আওরাত বললে আমার খুব কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে, আমি চমকে যাই। কারণ আওরাত মানে হচ্ছে নারীর প্রাইভেট পার্টস। এটা হচ্ছে আবিধানিক অর্থ। এটা অনেকেই জানে না। কিন্তু এখানে আওরাতকে হুম, নারী হিসেবে বলা হয়। যেমন হিন্দিতে যে শব্দটাকে চুল বলে, বাংলাদেশে বাংলাভাষীর জন্য এটা বিপজ্জনক। ঠিক এরকম হুম। কিছু ব্যাপার থাকে।
তো ভক্ত শব্দটা আপনারা বলেন ভালো সেন্সে, কিন্তু আমাদের জন্য, আমরা যারা বুঝি যে ভক্ত, তাদের জন্য একটু সমস্যা হয়। কারণ আমরাও একসময় আপনাদের মতো ভক্ত ছিলাম, ভক্ত শব্দের চর্চা করতাম। কিন্তু এটা আসলে পছন্দ শব্দটা লিখলে আমরা খুশি হব। প্রিয় দর্শক, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো। আর যিনি বলেছেন যে আমি হুমায়ুন আজাদ স্যারের মতো করে ভবিষ্যৎবাণী করি, মানে অনুমান করতে পারি ভবিষ্যৎ, আসলে কি জানেন, লাইন অফ থিঙ্কিং আলাদা জিনিস। আপনি দেখবেন এখনো আমরা কিছু চিন্তা করি যেগুলো 3000 বছর আগে বলে গেছে, আমরা কিন্তু সেগুলো পড়ি নাই, কিন্তু আমাদের মগজে ঢুকে গেছে। কারণ হচ্ছে যে আমরা লাইন অফ থিঙ্কিং ওইভাবে চিন্তা করি, নইলে 3000 বছর আগের একটা মানুষ এই আধুনিক সমাজে কিভাবে মিলে। ঠিক তেমনি এখনো অনেকে, যেমন ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন, আমার কথা যাদের খারাপ লাগে, বর্তমানের কথা, এগুলো আমি তাদের জন্য বলি নাই, আগামী দিনের জন্য বলেছি। মানে 50 বছর, 100 বছর। যেমন ডক্টর হুমায়ুন আজাদ স্যার যখন বলেছিলেন যে এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকারেরা, আমি শেখ ফরিদ নিজে এই কথার প্রতিবাদ করেছিলাম ফিজিক্যালি। স্যারের আমনের সামনে গিয়ে বলেছিলাম, স্যার এটা আপনি কি লেখলেন, এটা কি করে সম্ভব? স্যার তখন একটু মুচকি হেসেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা দেখে যেতে পারবে, আমি দেখে যেতে পারি বা না পারি। কথাটা কত সত্য দেয়। হয়তো তাকে যদি হত্যা না করতো, তিনি দেখে যেতে পারতেন, রাইট? তিনি বেঁচে থাকতেন এখন, কারণ তার তো বেশি বয়স হয়নি। আমরা কিন্তু দেখে গেলাম যে এই স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করতেছে এখন রাজাকারেরা। কি ভয়ঙ্কর ব্যাপার সত্য হয়ে যায়। আসলে এটা জি। পাণ্ডিত্য এবং যারা দীর্ঘ বিষয় নিয়ে চিন্তা করে, অদূর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বা দূর ভবিষ্যৎ, তারা এগুলো বুঝতে পারেন। এটা 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 তাদের জন্য, এরা তো গণক না, জ্যোতিষ না। এটা তারা তাদের জ্ঞান থেকে বলেন এবং এগুলো সত্য হয়ে যায়। যেমন আমি বাংলাদেশ সম্পর্কে ভারতের যে কথাটা বললাম, বাংলাদেশ ভারতের জন্য গলার কাটা হয়ে যাচ্ছে। যেমন আমি বলেছি বাংলাদেশ থেকে সংখ্যালঘু শূন্য করা হবে। এটা কিন্তু আমি গণনা করে বলিনি। আমি জরিপ, তথ্য, উপাত্ত এগুলো মিলিয়ে এবং বর্তমান রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের মানুষের মগজ, আপনি বিএনপির কথা বাদ দেন, জামাতের কথা বাদ দেন, চরমনের কথা বাদ দেন। আপনি আওয়ামী লীগের ভিতরে জরিপ করেন। আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না এটা। এটা জি। একটা ধর্মীয় একটা বক্তব্য নিয়ে দিচ্ছি। কেউ আবার এটা মাইন্ড করবেন না। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের 50% লোক সরাসরি হিন্দু বিদ্বেষী, সরাসরি ভারত রাইট। বিদ্বেষী। কিন্তু যেহেতু ভারত তাকে ভালো ক্ষমতায় থাকতে সহযোগিতা করে, মুক্তিযুদ্ধের সহায়তা, তাই তারা কিছু বলে না প্রকাশ্যে। কিন্তু বা তারা যেহেতু বিরোধী। পালানোর বা আকাম কুকাম কইরা ভারতে যায় আরকি। মানে মনে করে যে ওইটা আমার মানে শ্বশুরবাড়ির মতো আরকি। মানে ভারতকে, এই যে আপনি যে কথাটা বলছেন শেখ ফরিদ ভাই, একদমই একমত। অর্ধেকের বেশি আওয়ামী লীগাররা ভারতকে অপছন্দ করে শুধুমাত্র ধর্মীয় কারণে, যে হিন্দুর দেশ। কিন্তু আ ভারতকে এইভাবে মনে করে, যারা অপছন্দ করে তারা মনে করে যে ওই বাড়িতে একটা বিয়ে করছিল কিন্তু ডিভোর্স দিয়ে দিছে। বিপদ-আপদ হইলে ওইখানে যেয়ে একটু লুকাইতে পারে বা একটু ইয়ে পায় আরকি। বিষয়টা এরকম। বিষয়টা হ্যাঁ, অনেকটা এরকম। হ্যাঁ। একটু জি। অপ্রিয় হলেও শেখ ফরিদ ভাই, এই কথাটা বাংলাদেশে সত্য। হিন্দুদের অবস্থা কতটা ভয়াবহ সেটা কি আমি একটা ভিডিও দেখাবো? দেখেন। শিওর। আচ্ছা, দর্শকদের আমি আসলে সোজাসাপটা কথা বলি, ঘুরে পেঁচিয়ে বলি না। বাংলাদেশের সবচেয়ে হিন্দুদের মধ্যে যারা এই ইউনূস সরকার সবচেয়ে বড় দালাল ছিল, এই দালালটা হচ্ছে এই 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 গোবিন্দ এই হচ্ছে যে পারমাণবিক। গোবিন্দ। গোবিন্দ ইয়েস, এই তো পারমাণবিক। দেখছেন? এক্স্যাক্টলি। এখন শেখ ফরিদ ভাই, আমি দালালকে তো দালাল বলবোই। আমি আসলে সেন্সর করে কথা বলতে পারি না। দালাল এটা আমার একটা দালাল বললে ইজ্জত দেওয়া হয়, গোলাম বলেন। দালাল বললে ইজ্জত দেওয়া হয়। তো এই দালালের মুখ থেকে আমরা শুনি বাংলাদেশের অবস্থা কি, কেমন? তারা ইচ্ছাকৃতভাবে এদেশের মাইনরিটিদেরকে কণ্ঠসা করার জন্য এই কাজগুলো করেছে, যাতে মাইনরিটিরা এখানে কোনো নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব না অর্জন করতে পারে। এটা ইচ্ছাকৃতভাবে করা এবং মাইনরিটিদের নেগলেক্ট করা। আমি দেখছি যে এখানে জিলানি বস এইরকম একটা আইডি আছে, সেই আইডির মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে সেই পুরনো একটা ভিডিও দিয়ে গোবিন্দ প্রামাণিকের 2 গালে জুতা মারো তালে তালে, এটা আরপিওর বিধান মতে স্পষ্ট নিষেধ আছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি বলছেন ব্যবস্থা নেবে। মানে উনি আমাদেরকে কেমনে বিদায় করবে সেই তালে আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ছিল আজকের নির্বাচন, কিন্তু আমি এইখানে এসে দেখলাম যে যত প্রকার বৈষম্য, তার চাইতে আরো বেশি বৈষম্য তৈরি হয়ে গেল। আমার যে 10% যে 10 জন ভোটারের যে এই যাচাই করবে, সেই যাচাই যে করবে তার আগের দিন রাতে ওইখানে যায় প্রত্যেকের এই 10 জনের তালিকা কিভাবে পেলো তারা গিয়ে আগের দিন রাতে যায় ওখানে হুমকি দিয়ে আসছে যে বলবে যে আমি স্বাক্ষর করেছি তার খবর আছে এবং এই দেশ ছাড়া করে দেবো। ঠিক এই অবস্থা করার পরে এবং 2 জন সাংবাদিক এখানকার, একজন হচ্ছে মিজান হাসনাত, আরেকজন মনিরুজ্জামান, হ্যাঁ, এই 2 জন নিজেভাবে ভিডিও তৈরি করে সেই তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেইগুলো বিভিন্ন জায়গাতে আপনার সাক্ষাৎকার নিয়ে গেলাম, আপনাদের এইগুলো প্রচার এবং সব জায়গায় প্রচার করে দিয়েছে। আমি গতকাল থেকেই আমরা জানি, গত পরশুদিন থেকে আমরা জানি যে আমাদের মনোনয়নপত্র বাতিল হবে। কারণ বাতিল হবে এই কারণেই যে ওনার তো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি। যে কারণে আমাকে যেভাবে অন্যায়ভাবে এই আপনার নির্বাচন কমিশনের
মানে লোকজন সহায়তা এই কারণে, কারণ এটা একটা গোপন জিনিস। আপনি আরপিওর বিধান মতে এই ভোটটা হবে গোপন এবং এটা কেউ জানবে না। এমনকি বলছে যে ব্যালট পেপার যেটা সেটাও তাকে ভাঁজ করে দিতে হবে যাতে গোপনীয়তা বজায় থাকে। যদিও স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এমন একটা অবস্থা করছে, তাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর যে ব্যবস্থা আপনারা এই নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন একদিকে গোপনীয়তা বলছে, আর একদিকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য অনুমতি চলছে। আচ্ছা, এখানে মাঝখানে অ্যাড ছিল, আর একটু শুনি, মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, আপনারা জানাবেন যে শব্দে কোনো সমস্যা হচ্ছে কিনা। সেটা মানে ওইখানে আগের দিন রাতে প্রত্যেকের হুমকি দিয়েছে, হুমকি দেওয়ার পরের দিন তারা সবাই বলছেন আমরা তখন এই দেশে কেউ সবাই থাকতে চায়, মানে এখানে তো একটা ভয়ের রাজত্ব চলছে। আপনি জানেন যে এই নির্বাচন কমিশন এসে একজন প্রার্থী একটা মনোনয়নপত্র কিনেছে, কেনার পরে ওইখান থেকে বের হওয়ার মানে কেনার আগেই সে গ্রেপ্তার হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। অথচ যাদের বিরুদ্ধে মামলা আছে, আপনি বাগেরহাটে 2 জায়গায় মামলা আছে, সে তারা যেই বিএনপিতে যোগদান করছে তাদের মনোনয়ন বৈধ করে দিয়েছে, তাদের মামলা থাকার পরেও, তারা আওয়ামী লীগের কর্মী থাকার পরেও, তাদের বিরুদ্ধে মামলা থাকার পরেও তাদের মানে কেউই পারেনি। তো সেই কারণে আজকে এটা একটা বৈষম্য, এই বৈষম্য করে তারা ইচ্ছাকৃতভাবে আমরা এটা বাতিল করেছি। এবং আমরা যেটা জানতে পেরেছি, যদি আমি এখন প্রুভ করতে পারবো না, কিন্তু আমরা যেটা শোনা কথা সেটা হচ্ছে যে ওইখানে 2 জন এই নির্বাচন কর্মকর্তা কোটালী ভাড়া, তারা আগে থেকে উনি প্ল্যান করে তার আত্মীয়স্বজন বদলি করে এখানে নিয়ে আসছে, যারা এগুলো আগে থেকে বলে দিয়েছে যে অমুকের বাড়ি হচ্ছে, এগুলো যাচাই করতে যাবে। এবং সেই লোকগুলো সেখানে গিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে তারা চলে গেছে। এমনকি যখন এখানকার যাচাই করতে গেছে, সে যাওয়ার সময় গাড়ি দেখেই একজন পালায় চলে গেছে, এখনো সে গ্রামে ফিরে আসে নাই। একজন মহিলা এফিডেভিট করে বলছে যে আমি মানে ভয়ের মধ্যে ছিলাম, যদি পুলিশ নিরাপত্তা দেয় তাহলে আমি অবশ্যই বলবো যে আমি সই করছি, আমার নিজের ছেলে এইখান থেকে সমস্ত স্বাক্ষর সংগ্রহ করছে। যেহেতু আমার নিজের ছেলে স্বাক্ষর গ্রহণ করছে, আমি স্বাক্ষর করবো না, এটা কোনো কথা না, কিন্তু আমি বাধ্য হয়েছি তাদের কথা মতো যে আমি স্বাক্ষর করিনি। আইনগত কোনো ব্যবস্থা নিয়ে আমি ডিসি সাহেবের কাছে বললাম, এই ব্যাপারে তিনি কোনো পাত্তাই দিলেন না। তার মানে কোনো এগুলো নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছেন না তারা। এমনকি যদি আমরা এসে যাই নির্বাচন কমিশন, আজকে নির্বাচন কমিশনের কথা বলি, এই নির্বাচন কমিশনের পাতায় ভুল। আপনাদের ফর্মের মধ্যে কোনো জায়গায় সাধু ভাষা, একই লাইনে সাধু ভাষা, কোনো জায়গায় দলিত ভাষা, এক জায়গায় বলছে যে আপনি মানে ফ্ল্যাট মানে ভবন অধিগ্রহণ কি কোনো মানে আমরা একটা গান শুনেছিলাম না, এই জীবনের পাতায় পাতায় ভুল, শুধু ভুল। তো এখন যখন তার স্বার্থে আঘাত হয়েছে, তখন হচ্ছে যে ভালো নাই সরকার। এবং এ কিন্তু একদম চিহ্নিত একটা দালাল। আমি যখন এই কথাগুলো শুরুর দিকে বলেছিলাম যে এরা কিন্তু বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের বিপদে ফেলবে, মানুষ আমাকে মানে একটু উগ্র হিন্দুত্ববাদী যারা বাংলাদেশে আছে, হ্যাঁ আপনার সাথে এরা আমাকে গালাগালি করেছে। আমি একটু ইন্টারাপ্ট করি, আমাকেও গালাগালি করছে একে দালাল বলার কারণে, রাইট? ভাই এখন শেখ ফরিদ ভাই, আমাদের তো কিছু লাগে না, এটার জন্য আলাদা কোনো জ্ঞানের দরকার নাই। অ্যাক্টিভিজম করলে কমন সেন্সের ব্যাপার। কে কি এটা বোঝা যায়। এইবার শেখ ফরিদ ভাই আপনি বলেন তো, এই দালালদের কারণে হিন্দুরা কি পরিমাণে বিপদে পড়ছে। এটা বলার পরে আমি আরেকটা ভিডিও দেখাবো যে নারীরা এই যে ভারতের বিরুদ্ধে স্লোগান, হাদিরে হত্যা করছে তারাই তো ভারতের বিরুদ্ধে স্লোগান, হাদির জন্মই তো মানে মানুষের কাছে পরিচিত হচ্ছে ভারত বিদ্বেষী হিসাবে, ভারতের গালাগালি করা এবং নারীর জননাঙ্গ নিয়ে অশ্রাব্য কথাবার্তা বলা, তার ধারাবাহিকতা আমি একটু দেখাবো। আপনি একটু এই গোবিন্দ প্রামাণিক সহ অন্যান্য হিন্দুদের যে দালালগুলো আছে, ওই জামাত ইসলামের নমিনেশন নিয়েছে একটা, আবার এই দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বলা হচ্ছে, বহু দালাল আছে, নাই যে না, অনেক দালাল আছে। অনেকে পিনাকির নাম বলছেন, পিনাকি তো নাস্তিক, সে তো হিন্দুরা, এবং সে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না, সে মুসলিম বিদ্বেষী, মুসলিমদের ধ্বংস করবে, এটা তার টার্গেট। কারণ এই যে বর্ণ ব্রাহ্মণ, এরা মুসলিমদের ঘৃণা করে। এর বাবা ভালো মানুষ ছিল, কিন্তু আবার এর বাবা শ্যামল ভট্টাচার্যকে তার বাবা আবার অনেকে বলেন পাকিস্তানি কোন মিলিটারির জন্মে হয়েছে, যাক সেটা হয়ে থাকলে তার মায়ের জন্য আমি সরি, কিন্তু হচ্ছে যে মুসলিম বিদ্বেষী, এটা আমরা একদম গণজাগরণ মঞ্চ থেকে জানি, এক যুগের বেশি সময় ধরে জানি, তাকে ব্যক্তি জীবনে চিনি, সে কত বড় ধুরন্ধর, কত বড় বদ। কোনো আমরা একটা সময় যখন ব্লগার কিলিং হয়, নাস্তিকরা একে অন্যকে হেল্প করেছি মানে সার্ভাইভিং এর জন্য। তো এটাও ভিন্ন মত থাকলেও সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের ওই সংজ্ঞা অনুযায়ী যে আমাকে ওই পিনাকিরে আমরা কেউ বিশ্বাস করতাম না, কোনো গ্রুপে রাখতাম না, সার্ভাইভিং এর জন্যও তারা উপযুক্ত মনে করি নাই। এই হচ্ছে পিনাকি। যাই হোক, আপনি একটু এই গোবিন্দ প্রামাণিক সহ অন্যান্য দালালদের নিয়ে যদি একটু বলতেন। এটা দরকার ছিল, বুঝছেন? এই দালালেরা আরো বুঝবে, এই দালালেরা যোগেন মন্ডলের ইতিহাস পড়ে নাই, বুঝতে পারছেন? কমিউনিস্টরা যেমন ইরানের ইতিহাস মনে রাখে নাই, এই হিন্দু দালালেরা তেমনি যোগেন মন্ডলের ইতিহাস মনে রাখে নাই। এরা কত বড় নির্বোধ হলে আমরা বুঝতে পারলাম, তারা বুঝতে পারে না। মনে করছে একটু দালালি টালালি করে যদি এমপি মন্ত্রী হওয়া যায়, এই আশাই ছিল। কিন্তু এরা জানে না যে দালালদের জায়গা শেষ মুহূর্তে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। আসলে এরা দালালও না, এরা হচ্ছে দালালের দালাল, গোলামের গোলাম। এরা ইউনুস নামক গোলামের সাব কন্ট্রাক্টরে নিয়েছিল। এদের জন্য কিন্তু সনাতনীরা আরো বেশি বিপদে পড়েছে এবং আরো পড়বে, ভবিষ্যতে আরো বিপদে পড়বে। আপনি দেখেন আরেকটা আছে গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি করলে হবে কি, এর যে কপালে কি দুঃখ আছে, আমি এটা অগ্রিম বলে রাখলাম আপনার চ্যানেলের মাধ্যমে। এই গয়েশ্বরচন্দ্রের কপালে বহুবিধ দুঃখ আছে। তাকে কিন্তু এই হিন্দু হিসেবে ট্রিট করবে, তাকে কিন্তু ভারতের রয়ের দালালি বলবে, সময় মতো ঠিকই ঘেঁটি ধরে তাকে বের করে দেবে বিএনপি। এটা তারা বুঝতে পারতেছে না। আমরা কিন্তু এগুলো জানি, এগুলো আগে বলি। ওই জন্য আমাদের এলাকায় একটা কথা আছে, আমারও বলে শেখ ফরিদ পাঁচের কথা আগে কয়, মানে
পরের কথা আগে বলে ফেলে। এই জন্য কেউ ওরে আল্লাহর অলি কয়, কেউ শয়তান কয়। তো একটু আগে বলে ফেলছি, অনেকে মাইন্ড করবে। যেমন বলেছিলাম যে ইরানের অবস্থা খারাপ হবে, পাকিস্তানের অবস্থা খারাপ হবে, লোকজন হাসাহাসি করতো, বলতো এই তো ইরান তো ইসরায়েল খায় ফেলতেছে, ফরিদ বলে কি, ইরানের অবস্থা কি হয়েছে এখন। বরং পাকিস্তানের আগে ভাঙার কথা ছিল, কিন্তু এখন তো ইরানি খোমেনি পালাইতেছে। পালানো উচিত, কোনো সন্দেহ নাই। এই সমস্ত পৃথিবীর সবচেয়ে ফেসিস্ট শাসকের একটা হচ্ছে এই খোমেনি শাসন। অবশ্যই এটার বিলুপ্তি করা উচিত যে কোনো মূল্যে। যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি যেটা লিখেছেন, ভারত কেন বাংলাদেশকে চেপে ধরেছে, এখনো চেপে ধরে নাই, এখনো পিঠে হাত ধোয়াইতেছে। আপনার শিরোনামটা একটু কঠিন দিয়ে লিখতেন যে এখনো কেন পিঠ তো আমগর এলাকায় আছে, বাবা কিছু করো না বাবা। মানে অনেক ক্ষমতাবান ব্যক্তি, যেমন একটা ভাই উদাহরণ একে দিই। একে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করছে, ভারতের ভিসা এবং অন্য সব বিষয়ে আমরা তো এখন কাহিল। হ্যাঁ, যদিও আমরা এখনো শস্য মানে যে পণ্যগুলো আছে, চাল ডাল, এগুলো আমরা আমদানি করছি, এটা এখনো বন্ধ করে নাই। এবং এই ভারত বয়কটের সময়ই এই 2 দিন ধরেই একটা জিনিস খুবই আলোচিত, সেটা হচ্ছে কি যে ভারত আহ, ভারত থেকে ডিজেল সম্ভবত অথবা পেট্রোল বা এরকম কিছু একটা ডিজেল 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 আমদানি করা হয়েছে এবং সেটা ব্যাপক পরিমাণে। তো এইটা ব্যাপক। তো আছেই ভাই, এক প্রকার তো চেপে ধরছেই। আর দর্শকদের একটু বলে রাখি, আপনারা কমেন্ট করবেন, আপনারা কমেন্টগুলো দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এবং শেয়ার করতে পারেন। এই মুহূর্তে 5,000 লোক দেখছেন, আরও একটু যুক্ত হলে। জি শেখ ফরিদ ভাই, আপনি একটু যদি বলতেন, আসলে তো চেপে ধরছে। হ্যাঁ, চেপে ধরেছে। এটাও আমি চেপে ধরা মনে করি না। ভারত চেপে ধরবে কখন জানেন? আরেকটু যখন খেলা জমে যাবে, যখন এরা এরা তো কেবল ওই শিশু কিশোর থেকে শুরু করে, আর ওই যে ডক্টর ইউনুস, এরা তো কেউ রাজনীতিবিদ না। ডক্টর ইউনুস কথাটা না বলে তারেক রহমান কথাটা বলে দেখো। এই যে জামাতের সাদা শকুন শফিক এই কথাটা বলে দেখো যে 7 সিস্টার ভাঙবে। কারণ ভারত জানে যে ইউনুস 2 দিনের বৈরাগী, ভাতের অন্ন বলতেছে, আর ভাগতে হবে, এটা ভারত জানতো। তাই ভারত টাইম লস করে নাই, চুলকায় ঘাওয়া নাইতে জানে যে যাক আর এমনি চলে যাবে। এমনি বিয়ে শুনেন, এই যে ডক্টর ইউনুস নির্বাচন কেন দিতে চায় না, কেন তালবাহানা করে, কারণ জানে তার কপালেও বিএনপি শনি লাগায় দিতে পারে। এই ভয়ে কিন্তু সে নির্বাচনে তালবাহানা করতেছে, কখনো তারেক রহমানের সাথে আপসের চেষ্টা করতেছে। তো ভারত এটা নিয়ে নাক গলাবে না, কারণ ডক্টর ইউনুসকে নিয়ে চিন্তা করার সময় ভারতের নাই। কারণ ভারত এতই, আপনি চিন্তা করে দেখেন আসাদ নূর, আপনি আমি কিন্তু ইউনুসে কে ভাই? সে জনপ্রতিনিধি, 10টা ভোট পাবে, ওরে কেন পলিটিশিয়ানরা কেন ওরে পাত্তা দেবে? কিচ্ছু না, সে পলিটিশিয়ানও না, পলিটিশিয়ানও না, এমনকি সে ইন্টেলেকচুয়ালও না। সে হচ্ছেন একজন ব্যবসায়ী, এনজিও ব্যবসায়ী, আর এনজিও ব্যবসার মধ্যে পড়ে না। তো এই না ভাই, লোকটাকে একটা জিনিস একটু বুঝি মানুষের মনস্তত্ত্ব। একজন রাজনীতিবিদ যখন মাঠ পর্যায় থেকে ভোট পেয়ে, মানে ধরেন প্রথমে সে চেয়ারম্যান হলো, তারপরে সে ধীরে ধীরে আগালো, একটা সময় এমপি হলো, তাই না? তো সে তো জানে ভ্যালু কোনটা। সাকিব আল হাসানকে আমি যদি একটা ব্যাট নিয়ে দাঁড়াই, আমার কি বেল দেবে নাকি? আমি বলবে কে না কে না, কোথায়, মানে সে সাকিব আল হাসান তো এমনি এমনি হয় নাই। এখন এমনি ভারতের যারা কূটনীতিরা, মানে যারা আসলো বাংলাদেশে, কূটনৈতিক ব্যক্তিত্বরা, তারা তো ধৈঞ্চা না, মানে ইউনুসের পাত্তা দেবে কেন? আর ওই যে পিনাকি ভাবে বিএনপি তারা পাত্তা দেবে, ওকে মানে ওরে তারেক পাত্তা দেবে কেন? মানে এক আমি ভিডিও বানাইলাম, লাইভ করলাম, এর মানে এই না যে আমি যে কালকে ভোট করতে গেলে আমি 10টা ভোট পাবো। আহা, আমি আওয়ামী লীগের, অনেকেই জানে যে আমি এখন আওয়ামী লীগের দোসর, তাই না? আওয়ামী লীগের পক্ষে অনেক সাবাই গাই। নির্বাচনে গেলে কি আমাকে কেউ ভোট দিবে আপনি মনে করছেন? আমি জানি দিবে না, আমাকে দিবে না, আমি জানি। তারা ভোকাল হিসেবে আমাকে খাটাবে বা মুক্তিযুদ্ধের পক্ষের হিসেবে আমাকে একটু সম্মান দিতে পারে, কিন্তু ভোটের রাজনীতিতে কিন্তু আমার ভোট দিবে না। আমি ইলেকশন করতে গেলে আমাদের সরিষাবাড়িতে আওয়ামী লীগের যারা আছে, তারা আমার হাত পা ভেঙে জোয়ানা নদীতে ফেলে দিবে, আমি জানি। ভোট দিবে না আমাকে, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার। আমরা তো ভোটের রাজনীতি করি না, আমরা তো দেশের জন্যে, বঙ্গবন্ধুর কারণে এই বাংলাদেশটা সৃষ্টি হয়েছে। আমরা সেই কৃতজ্ঞতা থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, এবং বলতে হবে আমি এই দেশের মানুষ, এই দেশকে ভালোবাসি। যিনি এই দেশটা সৃষ্টি করেছেন, অবশ্যই আমি তার পক্ষে কথা বলবো। তার অপমানে আমি অপমানিত হব, কোনো সন্দেহ নেই। সেই জন্য আমরা কথা বলি। আর আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকুক। তখন এই কথা বললে সেটা সঙ্গত কারণেই আওয়ামী লীগের নামটা আগে চলে আসে। এখন ওই কিছু মানুষ আওয়ামী লীগের ভিতরে সাম্প্রদায়িক আছে, তাদের সমালোচনা আমরা করি, করতে হবে, কারণ আমাদের কাজই তো সমালোচনা করা। কারণ সমালোচনা যদি না করি, সমালোচনা না করলে সঠিক বিষয়টা চলে আসবে না, ভুল করবে। আওয়ামী লীগের যদি সমালোচনা থাকতো প্রকৃতপক্ষেই শাসন করার সময়, যখন তারা ক্ষমতায় ছিল, তাহলে কিন্তু আওয়ামী লীগের এই পরিণতি হতো না। আওয়ামী লীগ টিকে থাকতো, অন্তত আরো 5 বছর টিকে থাকতো। কিন্তু যখন আপনি সমালোচনা না করবেন, এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ কিন্তু এই জায়গায় বলতেন যে সব সমালোচকেরা কিন্তু শত্রু নয়, সমালোচক হচ্ছে রাষ্ট্রের, গণমানুষের বন্ধু, মিত্র। এমনকি যার সমালোচনা করি আমি তারও মিত্র, আমি তো শত্রু না। সমালোচক মানে তো শত্রু না, এনিমি না, শব্দটাই তো আলাদা। একটা হলো ক্রিটিক আর একটা হচ্ছে এনিমি। আমি তো কারো এনিমি না, আমি
আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে অনেকের সময় এমনকি আওয়ামী লীগেরও আমরা এই যে এখানে আমরা কিন্তু একবারও বিএনপি সমালোচনা করি নাই, বরং এইখানেও কিন্তু আমরা আওয়ামী লীগেরই সমালোচনা করছি। তারপরেও দেখবেন আমাদের বলবে আমরা আওয়ামী লীগের দালাল, আর আওয়ামী লীগরা বলবে আপনার এই লাল বদর, নীল বদর, সাদা বদর, ধলা বদর, কালা বদর কত কিছু বানাবে, মানে আমি ছাড়া আও- আর সবাই আওয়ামী লীগেরা যদি জুলাইতে আমাকে অনেকে বলে আমি লাল বদর ছিলাম, লাল বদর কোনো কালেই ছিলাম না, লাল আমরা টাল হই ছিলাম। নাই, স্বাধীন ঘোষণা আমি করি নাই। তো কিন্তু শেখ ফরিদ ভাই, ওই আমি তো দোষে গুণে মানুষ, আমি তো আর ইয়ে না, সমস্যা, ভুল মানে ত্রুটি থাকতে পারে। হ্যাঁ দেশে নাই, কিন্তু আমি জুলাইতে যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে আমি তো একদম ক্ষুদ্র মানুষ, তারপরে বলি অর্ধেক কথাও যদি আওয়ামী লীগ একটু পাত্তা দিত তাহলে তাদের পতন হয় না। আমি জুলাইয়ের ওই ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের কিন্তু সাইবার স্পেসটা একদম শূন্য, ওইখানে কেউ নাই, কারণ আমরা একেবারে সাইবার জগতে আমরা ফাইট করি। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমার পেজ যারা হ্যাক করেছিল তারা যে জামাত শিবির, এটা আমি এত 1000 কিলোমিটার 10,000 কিলোমিটার দূর থেকে আমি বুঝতে পেরেছি জামাত শিবির। একদম দেখাই দিয়েছিলাম সেই পুলিশ অফিসারকে, রাজীব ফারহান, সেই রাজীব ফারহান কিন্তু এখন আম, ওই 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 গোয়েন্দা বিভাগই মানে ডিবিতেই সাইবার সিকিউরিটিতে আছে, এবং সেই ইউনুসের তারা কিন্তু পালাইতে হয় নাই, কারণ সে তো বেতরকারী, সে তো জামাত শিবির, সে তো তার তাদের, 14 সে গোষ্ঠী তো বিএনপি। গুপ্ত। হুম, জি, সে সে গুপ্ত। কিন্তু এই কথাগুলো চোখে আঙুল দিয়ে দেখে দেওয়ার পরেও আমাদের কথা তো শোনেই নাই, যে সমালোচনাগুলো করেছে ওগুলো ভেবেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের যে কারণে সমস্যা আছে। আমাদের বলেছে। তো এগুলো এরা জীবনে শুধরাবে না। আপনি আপনি আসাদ নূর যতই আওয়ামী লীগের সমালোচনা করেন, আপনার কোনো সুযোগই নাই জামাত বিএনপির পক্ষে যাওয়ার, কোনো সুযোগই নাই না, নাই আপনার। নাই তো। আপনাকে যদি আওয়ামী লীগ আবারও 10 বছর জেল দেয়, তারপরেও আপনার তাদের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নাই। মানে আপনি অন্তত রাজাকার আলবদর পক্ষে যাইতে পারবেন না, এই সুযোগই আপনার নাই। কিন্তু শেখ নাই। ফরিদ ভাই, ধরেন রাজাকার আলবদর এরা যে ছুপা, সেটা তো আমরা ইউনুস ক্ষমতা দখলের কয়েকদিন পরে বুঝলাম অনেকেই আর কি। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মানে আমি আসলে মানুষটা এরকম না। আমার তো হাসান মাহমুদের উপরে আমার রাগ, কারণ সে আমার বাবা মার পরিবারে হাত দিয়েছে। স্বাভাবিক, হ্যাঁ, অবশ্যই। নোংরামি করেছে, বৌদ্ধ ভিক্ষুকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, তার বিহার দখল করে ফেলেছে রাঙ্গুনিয়ায়। মানে তারা যে কত বড় চোর, অসৎ এবং বদমাইশ, এবং যারা তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার জানবেন বা পরবর্তী ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অনেক কিছুই। তো আওয়ামী লীগের পতনের পরে বা শেখ হাসিনার আমলে আমি জেল খেটেছি, পাসপোর্ট হারিয়েছি। আমার তো অন্যান্য লালবদরদের মতো কাপড়টা একটু উপরে তুলে নাচার কথা। হ্যাঁ, ন্যাংটা হয় না হ্যাঁ, স্যার, মানে কথা বলে না আপনি ল্যাংটা হয়ে নাচে। হ্যাঁ, তো আপনি তা তো আমি করতেছেন তা না। কিছুই করি না। আমি বলি নাই যে না, শেখ হাসিনা সুযোগ পতন নেই। হয়েছে স্বাধীন, আমি বলি নাই কোথাও। কারণ কি? ক- কারণ হচ্ছে যে এইটা কিন্তু জানতাম আমরা যে শেখ হাসিনা পতন হইলে যার হাতে ক্ষমতা যাবে, ইউনুস চেয়ারে যে এত বড় বদমাইশ সেটা তো আগে জানতাম না। কিন্তু আমার ওর শুরুতেই সন্দেহ হয়েছে যে, বা এই যে পোলাপানগুলো এদের তো জুলাইতে ডিল করছিলাম, এদের তো আগাগোড়া বুঝতে পারছি। তো আমি বুঝতে স্বাধীনতা উদযাপন করি নাই, আমার এত বিরোধিতা আওয়ামী লীগের থাকা সত্ত্বেও, কারণ আমি বুঝছি যে এটা আলাদা বিষয়। জিনিসটা দেশটা দখল হয়ে গেছে অন্য কারোর কাছে, যারা স্বাধীনতার পক্ষে না, বিপক্ষের। এইটা হয় না যে মানুষের একটা ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। আবার যারা লাফাইছে স্বাধীন বইলা, এরাও কিন্তু আমরা নাকে খত দিয়ে বলতেছে আগেই ভালো ছিলাম। তো শোনেন, একটা জিনিস কি জানেন, তবে এটা দরকার ছিল। আমার কেন যেন মনে হয় জানেন, বাংলাদেশের রাজনৈতিক জীবনে এই 5ই আগস্টের দরকার ছিল। মানে জনগণেরও বোধোদয় হবে, যারা দেশ শাসন করে তাদেরও বোধোদয় হবে, এমনকি আওয়ামী লীগেরও বোধোদয় হবে। আওয়ামী লীগ এবার তার শত্রু চিনবে। আমার ধারণা, যদি ভুল না করে, এখন যদি আবারও ভুল করে, গাধা হয় তো 2বার 3বার ভুল করে, যদি গাধা হয় তাহলে তো কিছু করার নাই। তবে এইবার যদি আওয়ামী লীগ ভুল করে, আমি জানি আওয়ামী লীগের জন্য সামনে গোল্ডেন একটা চান্স আসবে। কারণ কি জানেন, আপনি দেখছেন 17 মাসেই কিন্তু আওয়ামী লীগ যে জনপ্রিয় তা কিন্তু না। এরা এই 17 মাসে জামাত, হেফাজত, চরমনাই, বিএনপি এবং ডক্টর ইউনুস এবং এই যে আমার ভাবির পোলারা এমন আকাম কুকাম করেছে যে বাংলাদেশের আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে। মানে আওয়ামী লীগ জনপ্রিয় হয় নাই, এদের ভুলের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। আবারও জি, বলতেছি আমি, যে একটা কমেন্ট নিবারণ বিশ্বাস তিনি বলেছেন যে আওয়ামী লীগ কখনো বন্ধু চেনে না। আপনি কি এটার সাথে একমত? আমি আমি 90% একমত। এটা আমি একমত। জি, এটা সবসময় ভুল করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বরাবরই এটা ভুল করে, এবং ভুলের খেসারত দেখেন, সবচেয়ে কষ্টে কিন্তু এখন আওয়ামী লীগই আছে। সবচেয়ে কষ্টে কিন্তু এখন আওয়ামী লীগে বিপদগ্রস্ত আওয়ামী লীগই আছে। এদের আমরা কিন্তু বুঝাইতে আওয়ামী পারি লীগের যারা চোরটা যেগুলো টাকা পয়সা লুটপাট করছে, তারা কিন্তু খুব আরামে আছে, আমি খবর না পাই। তারা হ্যাঁ, আওয়ামী কিন্তু লীগের তৃণমূলের কর্মীরা মানুষগুলো আহারে আহারে এই শীতের মধ্যে। আমার কিন্তু চোখ দিয়ে পানি এসে পড়তেছে। প্রতিদিন অন্তত এমন একটা ফোন আসে যে আমি কথা বলতে পারি না। মানে আমি অনেকেই মনে করে ফরিদ ফোন ধরে না কেন? আচ্ছা, আমাকে যদি এই যে এখন আপনি আমার সাথে কথা বলার পরেই মনে করেন যে মিস্টার এক্স ওয়াই এর সাথে, ধরেন আপনার গার্লফ্রেন্ডের সামনে আপনি কথা বলবেন, কিন্তু আমার এই কথা শেষ হওয়ার পরে একজন ফোন দিয়ে একটা মেয়ে আপনারে বললো, ভাই আমাকে তো 3জন ছেলে এসে ধর্ষণ করে গেল। আচ্ছা, আপনার মানসিক, এটা তো আপনি কাউকে বলতে পারবেন না। আপনার মানসিক, আপনি তখন আপনার প্রেমিকার সাথে কথা বলতে পারবেন? বা এই যে আমার লাইভ শুরু হওয়ার আগে যদি আপনারা কেউ এই কথাটা বলতো,
আপনি কথা বলতে পারতেন না। আজকে আমার 4টা লাইভ থাকার কথা ছিল। আমি শুধু আপনারটাই রেখেছি, আরগুলো ক্যানসেল করে দিয়েছি। এমন একটা খবর আমার কাছে এসেছে যে আপনি জানেন না, আমি মানে পারতেছি না, আমি মানে মনে হইতেছে বুকটা ফেটে যাবে। এরা তো আমার আত্মীয় না, এরা আওয়ামী লীগ কি করে? আওয়ামী লীগের সাধারণ কর্মী, নিরীহ মানুষ। আওয়ামী লীগের কোনোদিনই 2 পয়সা সুবিধা নেয় নাই। এদের অপরাধ কি? এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, এরা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে। এবং একটু অদ্ভুত ব্যাপার বলি, একটা মানুষ শেখ হাসিনার অন্তত আমার কাছে এই 1 বছর অন্তত 10 বার শেখ হাসিনার নামে যা তা সমালোচনা করেছে, যা তা। কিন্তু সেই লোকটা আমাকে একদিন বারবার ফোন দিতেছে, আমি বারবার উঠি নেই বলে মানে আমার বিশেষ ফোনে ফোন দিছে যে ভাই একটু আমার ফোনটা ধরেন। ফোনটা ধরার পর কি বললো জানেন? যে শেখ হাসিনাকে গালি দিছে বলে তিনি তার ছোটবেলার 2 জন বন্ধু ন্যাংটাকালের তার সাথে বন্ধুত্ব শেষ করে দিয়েছেন। অথচ ওই লোক কিন্তু কোনোদিন শেখ হাসিনার দেখে নাই, সেই লোক কোনোদিন আওয়ামী লীগ করে নাই, শুধু শেখ হাসিনাকে গালি দিয়েছে বলে। শেখ হাসিনাকে গালি দেওয়ার কারণ, অথচ ওই লোকটা কিন্তু শেখ হাসিনার সমালোচক। শেখ হাসিনা ভুল ধরে, এটা ভুল হয়েছে, আওয়ামী লীগের এটা ভুল হয়েছে, সে আমাকে আক্ষেপ করে বললো। আচ্ছা, এই কথাটা তো তার আওয়ামী লীগের নেতার কাছে বলার কথা ছিল, তাই না? আমি বলছি যে ভাই আপনি তাদের বললেন না কেন? তখন একটা গালি দিয়ে বললো, ওই শালার আমার কথা বুঝবে না দেখি তো আপনার কাছে বলছি। এই যে মানুষের বেদনা এবং একই সাথে ভালোবাসা। একটা মানুষ সে বললো যে সে তার বউয়ের সে ইউরোপে থাকে, এমন না যে সে বাংলাদেশে, ইউরোপে। সে বলছে ফরিদ ভাই আমি 2 দিন যাবত খাইতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। মানে শেখ হাসিনাকে গালি দিছে বলে সে 2 দিন খাইতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। তাহলে বুঝেন তাকে এই ভালোবাসাটার মূল্য আপনি কিভাবে দিবেন? এটাকে ভাই কিন্তু আপনাকে এই এ- এই এ- এই বন্ধুগুলোকে এই যে আওয়ামী লীগ এই এই মানুষের সংখ্যা বাংলাদেশে কয়েক কোটি, কয়েক মানে কোটি, এরকম রাইট। আওয়ামী লীগ কয়েক কোটি। একটা ভিডিও আমরা দেখেছিলাম, একজন বৃদ্ধাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর মাইক্রোফোন ধরে বলছেন যে আচ্ছা আম নাকি কাঁঠাল কোনটাকে আপনি জাতীয় ফল হিসাবে ভোট দেবেন। আহ, সে ভদ্রমহিলা তাকে বলে আওয়ামী লীগ দিলে সমস্যা আছে। মানে দেখেন, সে ওই ভোট শুনে আওয়ামী লীগ যে মানে, এবং সে আতঙ্ক নিয়ে বলছে যে আওয়ামী লীগের ভোট দিলে কি আপনার খুব সমস্যা। মানে দেখছেন? এক্সপ্রেশনটা কি ওইটা অনেকেই দেখেছেন। মানে সে আওয়ামী লীগ, মানে সে মূল্যে আওয়ামী লীগ, এবং এই বিপর্যয়ের মধ্যে জানে যে আওয়ামী লীগ করলে বা আওয়ামী লীগ বললে মানুষ দৌড়ানি দিতে পারে, তখনও কিন্তু সে পরোয়া করেন। আওয়ামী লীগ কি তাদের কথা চিন্তা করে? আওয়ামী লীগের এই হাসান মাহমুদের মতো বদমাশদের এখনও আমরা দেখি। আমি শুধু শেখ ফরিদ ভাই, ঘটনাটা আমার সাথে ঘটছে এই জন্য না, আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে কি ক্ষতিটা করছে আমি এটা একটা প্রমাণ দেখাই। এবং আমি নিজেও, আমার তো উপায় ছিল না, আমি জাতিসংঘের কাছে গেছি, আমি দেখাই। এটা আপনারা একটু যদি আওয়ামী লীগের কোনো থিঙ্ক ট্যাঙ্ক দেখে থাকেন, এই ইউনূস সরকার যে OSCHR এর রিপোর্ট নিয়ে লাফায় যে 1400 হত্যা করছে, এই সংখ্যাটা কে বলছে? OSCHR। এই OSCHR আপনি জাস্ট গুগলে যাবেন, আসাদ নূর OHCHR লিখবেন, OHCHR হচ্ছে জাতিসংঘের হিউম্যান রাইটস উইং। এই দেখেন এখানে, এই দেখেন OSCHR এর, এই দেখেন অফিসিয়াল ওয়েবসাইটে, এই দেখেন এই যে আসাদ নূর হাউস, এই যে ফ্যামিলি থ্রেটেন, এই দেখেন এগুলো তাদের রিপোর্ট আছে বিস্তারিত 12 পৃষ্ঠার। আমি প্রথম বাংলাদেশি যাকে নিয়ে 12 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে 2020-21-এ। দেখেন এখানে দেখেন 2025-এ ফ্রিডম অফ রিলিজিয়ন অর বিলিভ ইন বাংলাদেশ, হিউম্যানিস্ট ইন্টারন্যাশনাল একটা রিপোর্ট দিয়েছে 2025-এ। সেখানে ওই যে আমার এই যে আসাদ নূর এখানে আছে। এই দেখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই যে বাংলাদেশের অথরিটিকে বলেছে যে আমার এই পরিবারের সদস্যদের হয়রানি না করতে। উইকিপিডিয়ার ডিটেলে দেওয়া আছে। RSF অর্গানাইজেশন দিয়েছে, দেখেন মিডল ইস্ট ফোরাম, হিউম্যানিস্ট ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আন্তর্জাতিক বহু, পেন আমেরিকা, আবার ওই OSCHR দেখেন, ডয়চে ভেলে, দ্য ওয়ার এবং দেখেন প্রথম আলোতেও, এই সব জায়গায় কিন্তু এই দেখেন প্রথম এই রিপোর্টটা যে করেছে, হ্যাঁ এইটা কি মানে এমনি কই গেল প্রথম আলো? দেখেন এই যে এরা এমনি করে নাই। দেখেন UN দূত কি বলছে আমার পরিবারের ব্যাপার, এই যে কাজটা করছে এই যে আওয়ামী লীগ, মানে হাসান মাহমুদ আওয়ামী লীগের কত বড় ক্ষতিটা 2020 সালে করে ফেলছে। কারণ আপনি আন্তর্জাতিক মানে এই যে ইউরোপীয় ইউনিয়ন সহ সবাই বিবৃতি দিচ্ছে। এখানে আপনি দেখাইলেন যে একজন ব্লগার যে কিনা বাংলাদেশ থেকে নির্বাসিত, তাকে পান নাই, তার পরিবারের সদস্যদের নিয়ে আপনি হয়রানি করছেন, আপনি তাদেরকে 48 ঘন্টা খাবার ছাড়া আটকায় রাখছেন। এই জিনিসটা আন্তর্জাতিক মহলে যে শেখ হাসিনার ডিক্টেটরশিপ উঠে আসছে, অথচ কাজটা করছে হাসান মাহমুদ। সে DGFI দিয়ে করাইছে, সে ওই এলাকার SP পুলিশ সুপারকে দিয়ে ফোন করে বিশেষভাবে এটা করাইছে। পুলিশ সুপার বলতেছিল স্থানীয়দেরকে যে ও কার কোথায় হাত দিয়েছে। পুলিশ সুপার সে নিজে দৌড়ে আসছে, কারণ মন্ত্রী মহোদয় তারে ফোন করছে। এগুলো তো গোপন থাকে না, ওই পুলিশের নাম, ওর কোন OCI নির্যাতনগুলো করছে, কোন SI ছিল, সব তো আমি UN রে পাঠাইছি।
আমার সাথে দীর্ঘ 6 মাস এই বিষয় না নিয়ে ক্রস চেক করতে করতে তারপর ওরা রিপোর্ট দিছে। এই রিপোর্টটা অন্যতম কারণ ছিল শেখ হাসিনা যে একজন ডিক্টেটর এবং সে যে ভিন্ন মতের মানুষদেরকে এইভাবে গুম করে, খুন করে বা নির্যাতন করে, তারে না পাইলে তার পরিবারের সদস্যদের করে। এই জিনিসটা তো হাসান মাহমুদ করছে। আওয়ামী লীগ কত বড় নির্লজ্জ হইলে তারে বিভিন্ন সভা সমাবেশে এখনো ডাকে। ওই হাসান মাহমুদের বেলজিয়ামে আমি একদম পুরো মানে কি বলে ডিপোর্ট তো করতে পারবো না, প্যাক করে ফেলা আমি পারি, কিন্তু আমার তো ওর মতো একটা ছ্যাঁচড়ারে নিয়ে ডিল করার সময় কই শেখ ফরিদ ভাই। দেখেন এই যে ঘন্টার ঘন্টা অ্যাক্টিভিজম করে ওরে পরে ধরবো, ওর যখন ক্ষমতায় আসবে। আমি কখনো দুর্বলরে আঘাত করি না, তো ওখান দুর্বল। যাই রাইট। হোক, ওই যে অনেকে এখানে ইশতেহার নিয়ে কথা বলছে, ভাই মরা মায়ের খুনের দায় নেবো কেন? ইশতেহার এমনি অলরেডি ওটা 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 মায়ের ভোগে চলে গেছে আর কি, মানে ওটা যে আলোচনা বাদ দেন, স্বার্থের। জি। আলোচনায় বাদ দেন। আমরা অন্য না, একটু উদাহরণ হিসেবে চলে আসলো শেখ ফরিদ ভাই, আপনি একটু আমাদেরকে ওই আওয়ামী লীগারদের ব্যাপারে একটু মেসেজ দেন না। তারা এখনো তো তাদের আসলেই বন্ধু চেনে না, শত্রু চেনে না। আমি বলি, আপনি যেটা বলেছিলেন সতর্ক করতে, আপনার কথা তো শুনবেই না, কারণ আপনি তো একদিকে বয়স কম, আরেকদিকে আপনি আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগের যিনি হুম। প্রখ্যাত নেতা এবং প্রখ্যাত নেতার পুত্র, হুম। সেই সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি তো বলেছিলেন যে আওয়ামী লীগের শত্রু কারা, মৌলবাদী শক্তি। তিনি হুম। বলেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জামাত শিবিরেরা দখল করে নিবে। তিনি তো 12-13 সালেই বলেছিলেন। এটা আওয়ামী লীগ বুঝতে পারে নাই। না বুঝার খেসারত কিন্তু তারা দিচ্ছে। এখন আমার বিশ্বাস যে আগামীতে, আমার তো রুট লেভেলে মানে একেবারে স্ট্রিট পিপলের সাথে যেমন কথা হয়, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সাধারণ কর্মী এবং সমর্থকদের সাথেও কথা হয়। আমার মনে হয় আগামীতে আওয়ামী লীগ এই ভুলটা করবে না। যদি ভুলটা আবার করে, মানে দুশ্মন চিনতে হবে। আপনি রাজনীতিতে বলেন, ব্যক্তি জীবনে বলেন, আর সামাজিক জীবনে বলেন, আর আন্তর্জাতিক মানে রাজনীতিতে বলেন, বিশ্ব রাজনীতি, আপনি যদি দুশ্মনকে ফাইন্ড আউট না করতে পারেন, আপনার পরাজয় নিশ্চিত। তো আওয়ামী লীগ একটা বৃহত্তর দল। সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ ডুবলে তো একা ডুবে না, আওয়ামী লীগ ডুবলে আমরাও ডুবে যাই। প্রবলেম হলো এই জায়গায়। মানে আমরা কেন, জি। অনেকে বলে ফরিদ কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন? আরে ভাই, আমি তো আওয়ামী লীগের পক্ষে বলি না, আমাকে উদ্ধার করতে গেলে আমাকে আওয়ামী লীগ লাগবেই, সেজন্য আ আমাকে বলতে আ হয় আমি এবং এরা এদের কিছু কর্মী, আমি একটা কমেন্ট দেখাই। মোহাম্মদ জুলহাস উদ্দিন তিনি বলেছেন যে আসাদুর ব্যক্তিগত বিদ্বেষ হতে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে মুখের ফেনা তুলে ফেলেছে, কিন্তু ক্ষতিটা 18 কোটি মানুষের হয়েছে, দেশের সবাই মারা খাচ্ছে। মনে হচ্ছে যে আমি জামাতিদের বসায় দিছি। আর শেখ হাসিনাকে ব্যক্তিগত বিদ্বেষ, আমার পরিবারের সদস্য, আপনার বাবা মা নাই, আমার ছোট একটা মাইনর বোন। এই প্রথম আলোর রিপোর্টটা যদি একটু বিবেক থাকে, এই লোক বলবো একটু যদি বিবেক থাকে একটু পড়েন যে আমার সাথে কি করছে ব্যক্তিগত। সে আপনার, যিনি এই কমেন্ট করছে, তিনি আপনার বয়ানটা বুঝতে পারে নাই। হুম। তিনি আপনার বয়ানটাই বুঝতে পারে নাই। আমি সেই দর্শককে বলবো, প্রিয় দর্শক, শেখ হাসিনাকে কখন ফ্যাসিস্ট বললো আসাদ নূর? এইখানে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে যে গ্রাউন্ড তৈরি করা হয়েছে, হাসান মাহমুদের অপকর্মের কারণে এই গ্রাউন্ড তৈরি হয়েছে, জি। সেটা বলেছে। তো শেখ হাসান হাসিনাকে মাহমুদ যে অপকর্ম করেছে শেখ ফরিদ ভাই, এই হাসান মাহমুদের অপকর্ম থেকে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় থামাবে কে? থামাবে তো শেখ হাসিনা। যে ইউনাইটেড নেশনসের রিপোর্ট সকল আন্তর্জাতিক গণমাধ্যম এটা নিয়ে বড় করে তুললো, শেখ হাসিনার কানে এটা যায় নাই, গোয়েন্দারা তারা পৌঁছায় নাই। তো শেখ হাসিনা কি করছে? হাসান মাহমুদের তারা কি কোনো শাস্তি দিছে? না। তার মানে হাসান মাহমুদের এই কাজকে সমর্থন করছে। তার মানে কি একজন আপনি ভিন্ন মতের কাউকে পাবেন না, তার মা বাবাকে ধরে নিয়ে যাবেন, তার বাবা মাকে আটকায় রাখবেন। একটা ছোট বাচ্চা খাবার পায় নাই বইলা, আমার বোন, ওরা আমি কোলে করে বড় করছি, সে থানার মধ্যে বমি করছে একের পর এক, খাবার না খাইলে কি হয়, বমি করছে, 48 ঘন্টা আটকায় রাখছে। ব্যক্তিগত বিদ্বেষে দেখলেন কি? মানে আমি তো কিছুই করি নাই। এখন যদি করি, এই যে আপনাদের হাসান মাহমুদ ধরে যতগুলো বদমাশ আছে, ভারতে একটারে শুধু দৌড়ানি দিয়েছিলাম, বাহার, সে দৌড়ানি ডিজার্ভ করে, ব্যক্তিগত কারণে করে নেই। বাহার আমারে কিন্তু আমার বাবা মা কারোর কোনো ক্ষতি করে নাই, আমি আদর্শিক কারণে করছি, ব্যক্তিগত বিদ্বেষ আমি দেখাই নাই। যদি দেখাইতাম হাসান মাহমুদকে আমি প্রতিদিন দৌড়ের উপর রাখার আমার ক্ষমতা আছে। আমি ইউএনের এই যে স্টাফদের যাদের আমি তথ্য প্রমাণ দিছি, তাদেরকে আমি চিনি না? তাদের সাথে কি আমার ইমেলে যোগাযোগ হয় না? নাইজেল ফারাজের মতো একজন ডানপন্থীর সাথে আমি যোগাযোগ করতে বাধ্য হয়েছিলাম, যখন ডানপন্থী বলবো না, সে এই ব্রেক্সিট করছে। ইংল্যান্ডে যারা আছেন নাইজেল ফারাজকে জানেন, এই যে ওর নাম কি, ওই স্বঘোষিত গ্র্যান্ড মুফতি, ভাই ওটার নাম যেন কি, আব্বাসিরে ইংল্যান্ড থেকে লাথি মাইরে বাইর করার জন্য আমি নাইজেল ফারাজের সাথে যোগাযোগ করছিলাম এবং সে আমার সাথে কোঅপারেট করছে। তো আমার কি এই ইউএনএর স্টাফ যারা রয়েছেন বা আরএসএফ, পেন, এদের সাথে আমার যোগাযোগ নাই? আছে তো। হাসান মাহমুদ কইয়েছে, আমি কি জানি না? আচ্ছা, জানি তো, কিন্তু আমি এটা নিয়ে কিছু করিনি। ব্যক্তিগত বিদ্বেষে দেখলো। এই দেখেন, যখন মানুষ এতটা নির্লজ্জ হয়, একটা আওয়ামী লীগের লোক এই পর্যন্ত পদধারী আমাকে সরি বলে নাই, ইনক্লুডিং নিঝুম মজুমদার। জাসাদ ভাই সরি, আপনার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, বলে নাই।
না, আপনি এটা জানতাম না যে আপনার বোনকে এরকম ৪৮ ঘন্টা যে আপনাদের আসলে আমি হয়তো প্রতিবেদনটা আমার স্কিপ করে গেছি আমি বা আপনাকে ভিতরে পাঠাবো, পড়ে আমি নাই। এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রথম আলো আসলে ইংরেজিতে একটা যে মানুষকে রিপোর্টটা না করেছে খাইয়ে রাখা দর্শকরাও পড়ুক। আর আমি ইউনে আসাদ নূর ইউএন লিখলে আপনি ওই গুগলেই পেয়ে পাই যাবেন। যাবে। আচ্ছা ঠিক কম আছে, করে ঠিক হলে আছে। ১০০টা রিপোর্ট হইছে আমার এই ব্যাপারটা নিয়া। ইন্টারেস্ট। এবং যারা মনে করেন ডয়েচে ভেলে, আচ্ছা আমি এই ডয়েচে ভেলেরই রিপোর্টটা দেই। আ এখানে বা ধরেন আমি ওএসএইচআর এর ইয়েটা ওদের অবশ্য লিঙ্ক ওইভাবে যায় না। তো আমি দিয়ে দেব না, অসুবিধা নেই। যে এটা আচ্ছা করছে ঠিক কেন? আছে। যেটা যেটা আপনি শিরোনাম করেছেন আজকে, ভারত কেন বাংলাদেশকে চেপে ধরেছে? কারণ বাংলাদেশকে যদি চেপে না ধরে, মানে বিষয়টা এরকম হইছে, আমাদের জামালপুরের ভাষায় একটা শব্দ আছে পিছলা। পিছলা মানুষের কিন্তু চেপে ধরতে হয়। পিছলা বুঝছেন তো? যারা ধরে রাখা যায় না। গামছা দিয়ে ধরতে হয়। ছাই দিয়ে ধরে শিং মাছের মতো আরকি। তো ওই গোসই মাছের মতো, বাইম মাছের মতো। তো বাংলাদেশে তো এখন বাইম মাছের মতো, তখন ভারত তো বাধ্য হবে চেপে ধরতে। কারণ সে তার এমন একটা শত্রু, মানে এমন একটা শত্রু যে খুবই ক্ষুদ্র কিন্তু ভয়ংকর রকম ক্ষতি করে ফেলতে পারে। সঙ্গত কারণেই ভারত চেপে ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে যাবে না বলেই আমি মনে করি। কারণ ভারতের হাতে এমন বড়, বড় অস্ত্র রয়েছে যুদ্ধের চাইতেও। কারণ যুদ্ধ করলে জাতীয় এবং আন্তর্জাতিক অনেক দায়ভার নিতে হয়। কারণ ভারতের ভিতরে যে ভারত বিরোধী শক্তি আছে, তারাই তখন নরেন্দ্র মোদী সরকারকে ফেলে দেওয়ার প্ল্যান করবে। সুতরাং ভারত হুম, একদিকে ওই কারণে যুদ্ধ করতে পারবে না। আরেকটা হলো যে আন্তর্জাতিকভাবে যুদ্ধ করলে অনেক কৈফিয়ত দিতে হবে। সঙ্গত কারণেই। ভারতের হাতে তার চেয়ে সহজ অস্ত্র রয়েছে। সেটা হলো যে ভারত তার আকাশসীমা বন্ধ করে দিবে। ভারত বাংলাদেশে ফুড চেইনটা কেটে দিবে। বাংলাদেশে কোনো খাদ্য রপ্তানি করবে না। বাংলাদেশে কোনো শিল্পের কাঁচামাল দিবে না। একটা এমনকি একটা একটা ট্রান্সপারেন্সির জন্য একটা শব্দ বলে রাখি। শেখ ফরিদ, সরি, শিল্পের জন্য কাঁচামাল দেবেন। এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। এখানে একজন কমেন্ট করেছেন, "তুই ভারতেই থাক, ভিডিও বানাতে থাক।" অনেকের ধারণা যে আপনি আমি ভারতে থাকি। আমরা কিন্তু কেউ ভারতে থাকি না। এবং ভারত এই আমাদের সাথে আমাদের বন্ধু নাকি ভারতের আমরা দালাল কিনা সেটা মাসুদ ভাইয়ের ব্যাপারে আমাদের ভূমিকাটা দেখবেন। কারো হ্যাঁ, দালালি করলে এইভাবে বোল্ড ভাবে কথা বলা যায় না। অনেকে আমারে আওয়ামী লীগের দালালও বলে। আওয়ামী লীগের দালাল হলে তো আমি বাহারে দৌড়ানি দেই না। না, এই আমাদের সমস্যা কি জানেন? সব পক্ষই আমাদের গালি দেয়। এটা হলো প্রবলেম। যাই হোক, যেটা বলতেছিলাম যে জি, শিল্পের কাঁচামাল, মানে শিল্পের এই যে কাঁচামাল। বলছে আরেক নির্বোধ ভারতেই থাকি, সেটা কে বলছে আমি জানি না। আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, অ্যাডভান্স। আওয়ামী লীগ যখন ফিরবে, শেখ হাসিনা যখন ফিরবে, তখন কিন্তু এই বিএনপিরা, জামাতেরা কোথায় পালাবে? পাকিস্তান যাইতে পারবে? কারণ এদের তো আর পাখা নাই যে উড়ে, উড়ে যাবে শীতের পাখির মতো। রাইট? এরাও কিন্তু আবার ওই ভারতেই পালাবে। সবচেয়ে মজার বিষয়, এই জামাত আর বিএনপি কিন্তু আবার এই ভারতেই পালাবে তারা। তাদের খরচটা একটু বেশি হবে। আওয়ামী লীগের যদি ৳১০ খরচ হয়, তাদের হয়তো ৳১০০ খরচ হবে। আমি বলে দিলাম আপনার চ্যানেলের মাধ্যমে, এই আওয়ামী লীগ যেদিন ফিরবে আবার তাদের ভারতে পালিয়ে যেতে হবে। ভারতে পালাতে হবে। কারণ আওয়ামী লীগকে যারা মনে করতেছেন যে এই মুহূর্তে তো হাতি ভেদরে পড়ে, মানে কাদা, ভেদর মানে কাদা। হাতি ভেদরে কাদা। পড়লে চামচিকেও লাথি দেয়। সেই হিসেবে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার করতেছে, এরা কিন্তু জানে না এই জামাত, বিএনপি, হেফাজত, চরমোনাই যদি আওয়ামী লীগ তার স্বরূপে ফিরে, যদি আপোস করে সেটা তো আলাদা কথা। যদি ফিরে গিয়ে আবার মনে করে চরমোনাই পীরের সাথে আবার আবার আব্বাসীর সাথে যদি শামীম ভাই আমাদের, মানে শামীম ওসমান ভাই আবার যদি বৈঠক করে, তাহলে আলাদা কথা। কিন্তু যদি তা না করে, তাহলে কিন্তু এদের কপালে খারাপই আছে। এই আব্বাসীকে কিন্তু ভারতে পালায় আসতে হবে। এই গাবগাছিকে কিন্তু, চরমোনাই পীরকেও কিন্তু ভারতে পালাইতে হবে। ভাই একটা জিনিস খেয়াল করছেন, এই যে ধর্ম ব্যবসায়ী যতগুলো আছে, তারা কিন্তু আওয়ামী লীগের আমলে কেউ আওয়ামী লীগের বিরোধিতা করে নাই। সবাই কিন্তু পক্ষে কথা বলছে। আপনি দেখেন, ওকে, কোনো স্ট্রং তারা নিজেকে নেতা দাবি করে, ধর্মীয় নেতা। এরা কোনো কিন্তু সবচেয়ে বড় বিবৃতি নেই, দালাল শক্ত একেকটা। বিবৃতি নেই। শক্ত বিবৃতি নেই। আরেকটা জিনিস বলি, এই যে আপনি হাসান মাহমুদের সমালোচনা করার জন্য যারা আপনার সমালোচনা করলো আওয়ামী লীগের পক্ষের, আমি তাদের হুম। বলতে চাই, ভাই আপনি জামাতের পেজে গিয়ে কতবার সমালোচনা করেন? আপনি চরমোনাইয়ের পীরে গিয়ে যে চরমোনাইয়ের পীরের আপনারা পাললেন, সেই চরমোনাইয়ের পীর এখন আপনার ফাঁসি চায়। তাদের বিরুদ্ধে আপনারা কয়বার সমালোচনা করেছেন? আমাদের আপনারা যাই মনে করেন, দিন শেষে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। এমনকি আমাদের সাথে যদি বিরোধও হয়ে যায়, তারপরেও আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ভাই। আমাদের কোনো উপায় নাই অন্য কোথাও যাওয়ার, সুযোগও নাই, আমরা যাবোও না। সুযোগ থাকলেও যাব না। কিন্তু আপনারা কিন্তু হুম, সুযোগ পেলে চলে যাবেন এবং গেছেন, আমরা দেখেছি। আমরা কিন্তু দেখেছি। যাব না। আমরা কিন্তু শেখ যাব ফরিদ না, ভাই, যেতে পারব না। আমি কিন্তু পারব না। আওয়ামী লীগের আমলে যে যে লোকটা বলতো যে শেখ হাসিনাও আওয়ামী লীগ করা বাদ দিলে সে আওয়ামী লীগ করবে, এত বড় আওয়ামী লীগ। এমনও কথা বলছে যে যে মানে বলতো, বড়, বড় আওয়ামী লীগের নেতার নাম ধরে বলতো যে তারা আওয়ামী লীগ না করলে তারা আওয়ামী লীগ থেকে যাবে। তারা কিন্তু এখন বিএনপি জামাতের মিছিলে থাকে। সুতরাং এই দেশের রাজনীতি বোঝা বড় মুশকিল। মানে আমরা যে কারো বিরোধী, আপনি কার বিরোধিতা করবেন? এই যে আজকে মনে করেন যে আপনি কোনো বিএনপির নেতার বিরোধিতা করবেন বা জামাতের বা চরমোনাইয়ের, পরশুদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেখবেন তারাই তাদের সাথে ঘুরতেছে।
নিশ্চয়ই আমরা শামীম কিন্তু ওসমান, হ্যাঁ, জি আপনারা আমার পাশে নিয়ে ঘুরবেন, ওই আব্বাসী কাপকাসি না নিয়ে ঘুরবে। ঘুরবে। আমি একটা এগুলো ভিডিও চাপ দেখাই তাহলে শেখ ফরিদ ভাই। আহ, দেখেন। এটা 2020 সালে আমি আপলোড করেছিলাম। ছোট্ট ভিডিও, মানে মোল্লারা কতটা ক্ষতি করেছে আর আমরা হাতে দেখে দিয়েছে। 2020-এর সাথে আমার এখন চেহারা কত পার্থক্য, হ্যাঁ? আচ্ছা, তো আমরা একটু দেখি কি এখানে কি কি তুলে ধরেছে। আল্লামা বলতে পারে না, আল্লামা তো আল্লাহ। আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায়, এগুলো মানুষ লাগায়। ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, আল্লামা সাইদি বের হবে, জোরে বলে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনেছিল। আমাকে বলা হলো রাজাকার, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কিনা? সিংহকে জেলে বন্দি করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো, সেগুলো আর একটা সিংহ, চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই মুফাসসিরের জন্য মানুষ রক্ত দেয়, ওই মুফাসসিরের জন্য মানুষ জীবন দেয়, যার জন্য দেহের রক্তগুলো বিলিয়ে দিতে রাজি এই বাংলার জনগণ, ঠিক কিনা? কয় মুফাসসিরের মুখের মধ্যে স্কচ টেপ লাগাবে? স্কচ টেপ তো শেষ হয়ে যাবে, স্কচ টেপ তো ফুরিয়ে যাবে। এদেশের একজন মুফাসসির আছে জেলখানাতে বন্দী এখন, তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে তো কারো নাই। মিজানুর রহমান আজহারি রাজাকার কিনা সেটা তো আমাদের কাছে এখনো স্পষ্ট। হ্যাঁ, তারা কি করেছে এই জুলাই আন্দোলন বা কিভাবে সে জামাতের প্রোডাক্ট কিনা সেটাও আমাদের কাছে স্পষ্ট। কিন্তু তখন এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের ভাড়ায় আসা মঞ্চে বসে বসে বলেছিল। আওয়ামী লীগ কি তখন একটু চিন্তা করেছে? আপনি মোল্লা মুন্সি নিয়ে বলছিলেন যে তারা কিভাবে ঘুণে ধরার মতো অবস্থা, তো সেটা তো আওয়ামী লীগ পাত্তা দেয় নাই শেখ ফরিদ ভাই। আপনি এটা বলতেছেন, উত্তরা মসজিদে আমি পোস্ট দিয়েছিলাম, উত্তরার 18 নম্বরে যে মসজিদটা আছে, সেই মসজিদে শেখ হাসিনার নামে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের নেতারা বসে আছে, জুম্মা নামাজের সময় শেখ হাসিনার গালি দিতেছে, কথা বলে নাই। এটা পোস্ট দিয়েছিলাম, এরা বলে নাই। আপনি এবং দেখেন, এই মোল্লারা কতটা মিথ্যুক এক একটা। দেখেন আরেকটা ছোট্ট ভিডিও দেখে ফেলি, সরি। আমির হামজা, দেখেন এখানে হলফনামার তথ্য অনুযায়ী আমির হামজার বছরের আয় 9 লাখ টাকা এবং ধার দানে সে নির্বাচন করবে, হ্যাঁ, এবং ব্যয় করবেন 38 লক্ষ টাকা। দেখেন তার মুখ থেকে শোনেন যে সে কত বড় মিথ্যুক প্রতারক। একটা চাকরি করি, আকিজ গ্রুপে আমার বেতন এক একটা জমার নামাজে 1 লাখ টাকা। তো 4 সপ্তাহ যায়, আমি মাসে 4টা জমা পড়ালে আকিজের মালিক নিজে দেয়। আরো আমার মাসে 4 লাখ টাকা আজ আকিজ থেকেই সে পায়, এবং আকিজ তার কোটি টাকার গাড়ি দিছে, আরো অন্য অন্য এই ওয়াজ মাহফিলগুলোতে লাখ লাখ টাকা নেয়, এগুলোতে নেই। তো সে দেখাচ্ছে মাসে আয় 9 লাখ টাকা, তো সরি বছরে আয় 9 লাখ টাকা। মানে আমার তো চাইতে ওর এখানে ইনকাম কম, আমার চাইতে ওর হ্যাঁ, ইনকাম কম। ওর মুখের কথাই তো, শুধু আকিজ গ্রুপ থেকেই তো 4 বারং 36, হ্যাঁ 48, বারং তো 48 লাখ। 48 হইলে 48 লাখ টাকা তো ওর শুধু আকিজ গ্রুপ থেকেই, ওয়াজ মাহফিল অন্যান্য জায়গা থেকে বাদ দেয়, তো এখানে 9 লাখ টাকা দেখেছে। এরা এরকম এবং মানে এই যে হলফনামা আমার দিয়ে যত খরচ লাগে সব ওই বহন করবে। আমার একটা ব্যবসা আছে হালকা, সব মিলে আমার বাবার জমি জায়গা আছে, আমার নিজের বাড়ি আছে, আকিজ সব গ্রুপের সকল খরচ ব্যয় করে আর 1 লাখ টাকা করে প্রত্যেক সপ্তাহে দেয়। তাহলে এই মিথ্যুকগুলা কিন্তু ওয়াজ মাহফিল করেছে শেখ হাসিনার মানে এক প্রকার আশীর্বাদ নিয়া, তাই না? শুনেন, এদের জনপ্রিয় করছে কে? এদের মাহবুবুল আলম হানিফ এটা বলেছিলেন, সেটা তারিখটা মনে নাই। আমি ওই দিন ছিলাম, কেন্দ্রীয় শহীদ মিনার একটা মিটিং ছিল, কি কারণে যেন আমি সেখানে গিয়েছিলাম। তখন আমি শুনেছি মাহবুবুল আলম সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের নেতা ক্ষমতায় থাকতেই বলেছিলেন যে বাংলাদেশের এখন একটাই কালচার, ওয়াজ কালচার, যে ওয়াজ কালচারের দেশটাকে ধ্বংস করতেছে। এটা কিন্তু সত্য। এই ওয়াজে কিন্তু বাংলাদেশের সর্বনাশ করে দিয়েছে। এখন তো কোনো ধর্মের ওয়াজ হয় না, মানে কেউ ধর্মে বিশ্বাস করুক না করুক সেটা আলাদা বিতর্ক। ধরেন ধর্মেও সভা করবে, আচ্ছা হিন্দু ধর্ম সবাই কবে রাজনীতি নিয়ে কথা বলে? আমি তো অন্তত 20-30টা হিন্দু ধর্ম সভায় উপস্থিত হয়ে দেখেছি। আমি তো কোনোদিন দেখি নাই যে হিন্দু ধর্ম সবাই রাজনৈতিক আলোচনা করে। বাংলাদেশে কেন ওয়াজের মাহফিলে এমনকি কোরআনের তফসির লেখা আছে, কোরআনের তফসির, সেখানে তফসিরে হাসিনা, তফসিরে নরেন্দ্র মোদী, তফসিরে আসাদ নূর, তফসিরে তসলিমা নাসরিন, ঠিক আছে, এগুলো তারা তফসিরে হুমায়ুন আজাদ, তফসিরে ডক্টর আহমেদ শরীফ, এগুলো আলোচনা করে। তফসিরে আরে জাহানারা ইমাম তফসির করতো, আমি দেখছি। তারা ধর্মের কথা বাদ দিয়ে আসলে বাংলাদেশের ওয়াজের মঞ্চগুলো হলো স্বাধীনতা বিরোধীদের একটা, মানে তাদের জন্য খোলা মঞ্চ, তারা যা ইচ্ছা তাই বলতে পারবে।
তারা জানে জনসভা করলে তো লোক পাবে না, তখন ধর্মের নামে তফসিরে মাহফিলের নামে আইনে আস্তে আস্তে বাংলাদেশের আওয়ামী লীগেরও এটা বুঝে কিনা আমি জানি না, তাদের বিরুদ্ধে বিষেধাগার করে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিব, এমনকি ইদানিংকালে বিএনপির বিরুদ্ধে বিষেধাগার শুরু হয়ে গেছে মঞ্চে। আপনি দেখেছেন যে চরমনায়ের পীর বিএনপিকে স্যাঁচরা চাঁদাবাজ বলে, প্রত্যেক বক্তব্যে দেখবেন বিএনপিকে স্যাঁচরা চাঁদাবাজ বলেছে। অদ্ভুত ব্যাপার, আমরা যদি বিএনপিকে স্যাঁচরা চাঁদাবাজ বলতাম আমি, তাহলে কিন্তু ফেসবুকের নিউজ ফিডে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে ধুয়ে দিত। চরমনায়ের পীর যে স্যাঁচরা চাঁদাবাজ বলল, আমি একটা বিএনপির কর্মীকে তার প্রতিবাদ করতে দেখি নাই। মানে বুঝে উঠতে পারি না, মানে এই যে ধর্মের যে মানে আফিম, এই আফিমটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এগুলো ধ্বংস করে দিচ্ছে। এগুলো বাংলাদেশের রাজনীতিবিদেরা বুঝতে চায় না। আমি নিজে মানে আমি জানি এটা বললে অনেকেই রাগ করবে। আমার এক পরিচিত একজন, তিনি বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় যান, বিএনপির লোকের কথা বলতেছি, তিনি যদি ক্ষমতায় যেতে পারেন, তবে তিনি বলেছিলেন, এটা হলো 2010 সালের কথা, যে কোনোদিন যদি তিনি ক্ষমতায় যেতে পারেন, তবে তিনি তার বাপের ভাস্কর্য বানাবেন। বিএনপির নেতা বলেছিলেন তার বাপের ভাস্কর্য বানাবে। এখন সেই লোকটা বলে কি জানেন, ভাস্কর্য পাপ। মানে কিভাবে, এটা কিন্তু বিএনপির কথা বললাম। আবার আওয়ামী লীগের কথায় আসেন, কি বলে জানেন, বঙ্গবন্ধুকে ভালোবাসি ঠিক আছে, ভাস্কর্য বানানটা ঠিক হয় নাই। এরকম আওয়ামী লীগ কিন্তু আপনি লাখ লাখ পাবেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য বানান ঠিক হয় নাই, আমার মনে হয় আপনি এটা জানেন। এরকম বহু আওয়ামী লীগের আছে। আপনি দেখবেন বহু লোক আছে সাইদি লীগ, বহু তরুণ এখন আওয়ামী লীগের আছে যারা বালাজাহারি লীগ, এই যে আজাহারি লীগ, এদের পক্ষে আমরা কিন্তু তীব্র সমালোচনা করে গালি শুনি। অনেকে আমাকে বলেছে যে আপনি ধর্ম নিয়ে সমালোচনা করেন না, অনেক গালাগালি করবে মানুষ, বাদ দেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, ধর্মের সমালোচনা করার কারণে যদি 1% গালি শুনি, তো 99% গালি শুনছি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য। আপনারা তো আমার বলেন নাই যে আওয়ামী লীগের পক্ষে যেন কথা না বলি, মুক্তিযুদ্ধের পক্ষে যেন কথা না বলি, সেটা কিন্তু আপনারা বলেন নাই আমাকে। আপনি দেখেন তো আমাকে, যে এই যে এখন আমার ফেসবুক আইডি কারা খেয়েছে, শুধু কি ধর্মীয় কারণে না, ট্যাগ দিয়েছে ধর্মীয় কারণ, কিন্তু আসলে তো আমার আইডি খেয়েছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বলে, আমার আইডি একদম খেয়েছে তাই। আমি শেখ হাসিনার পক্ষে কথা বলি বলে, আওয়ামী লীগের রাইট। পক্ষে কথা শেখ বলি। ফরিদ ভাই, এই কথার একটা জিনিস আমি একটু অ্যাড করি। আমি দুঃখিত, অনেকবার আমি আপনাকে থামাই। Sure, sure, বলেন। দর্শকদের অনেক প্রশ্ন। এই যে আপনার সাথে আমি শো শুরু করেছিলাম কিন্তু আপনার ইউটিউব খাওয়ার কারণে। তো আপনাকে হ্যাঁ, সাইবার অ্যাটাক করে যে কাজটা ওরা করেছে, আপনি যা বলতে চান, আমি দর্শকদের একটু জানাই, শেখ ফরিদ ভাইয়ের সাথে সপ্তাহে 2টো শো হবে এখন থেকে। একটা তো দেশ ও দর্শের কথা, এটা খুবই জনপ্রিয় হয়েছে। এই যে দেখেন, এখন বাংলাদেশে রাত প্রায় 12টা বেজে গেছে, তাই না? এখনো কিন্তু প্রায় 4000-এর উপরে মানুষ দেখছেন। আপনারা যারা দেখছেন তারা একটু জানাবেন, আমি শোটা আরেকটু দীর্ঘায়িত করবো কিনা, কারণ প্রায় 1 মাস পরে দেশ ও দর্শের কথার পর্ব এসেছে এবং এই শেখ জন্য ফরিদ একটু ভাইকে দেরি অনেকদিন পর পেয়েছি। আমি নিজেও একটু শেখ ফরিদ ভাই যদি একটু সময় দেন, বা দর্শকরা কি চান এটাকে আরো কন্টিনিউ করবো কিনা, সেটা আপনারা কমেন্টে জানাবেন দর্শক। এই যে আপনাকে অ্যাটাক করা, আমরা এটা কি করব? আপনাকে অ্যাটাক করলে আপনি কি, আমরা যে অন্য কারো আইডি খাবো না? আমরা খাবো না। না, আমরা আমরা তো যেটা খাই না করবো, যে, স্প্যামার গুলোর আমি সব লিস্ট করেছি 4 দিন ধরে। আমি স্প্যামারদের আইডি লিস্ট করেছি, ওরা কেউ আর থাকবে না। আগে একবার করেছিলাম। তো আপনি আপনার কথা আরো বাড়িয়ে দেন, এটাই হচ্ছে সবচেয়ে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা ধন্যবাদ। বলার কারণে আপনি অ্যাটাক দেখে নেবো আমরা, যে মুক্তিযুদ্ধের পক্ষের কথা কিভাবে থামায়। এটা আমরা দেখতে চাই, এটা আপনি করবেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, এবং এটা আপনার দায়িত্ব, কারণ জি। বাংলাদেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে। কারণ আমি খুবই কষ্ট পাই, বুঝছেন, যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আইডি গায়েব করে দেয়, মুক্তিযুদ্ধের কথা বললে আমার ইউটিউব চ্যানেল গায়েব করে দিয়েছে। মানে মানে আমার আয় বন্ধ হবে, এটা নিয়ে আমি কষ্ট পাই না। আমি কষ্ট পাই কি, কথাগুলো মানুষের কাছে পৌঁছতেছে না, এটা হলো আমার বেদনা। কারণ আমি শেখ ফরিদ, আমার 2টা হাত, আমি যতক্ষণ সুস্থ আছি, আমি 3টা পেশা, আমি 3 পেশাতে আমি মাস্টার্স মানে 3টা কাজে আমি দক্ষ। ওই 3টা কাজ করে খেলে আমার যথেষ্ট আয় করার সুযোগ আছে আমার। ইভেন আমি যদি শুধু ট্রান্সলেট করে খাই, অর্থাৎ আমি যদি, আপনি বলেন, আমি যদি হিন্দি থেকে আর সংস্কৃত থেকে বই ট্রান্সলেট করি, আমি কি না খেয়ে মারা যাবো? আর আমি জানি আপনি এবং আপনার মতো শুভাকাঙ্ক্ষীরা আমাকে তো বলেই দিয়েছেন যে ফরিদ ভাই, আপনাকে, আমার পরিবারের লোকজন এটা শুনে হাসে এবং মজা পায়, যে না খেয়ে মরতে দিব না ফরিদ ভাই আপনাকে। এই না, এটা কথাগুলো তো অবশ্যই। বিশ্বাস করেন, আমরা এত ভালো লাগে। ভাই, বুঝছেন, যারা এই একটু, জি, একটু মাথায় ঘিলু আছে, এরা বোঝে যে আমরা তো এগুলো টাকার জন্য করি না। নাহলে এই যে আমার এখন আমার শহরে এখন দুপুরবেলা, আমার হাত পা সুস্থ। আমি যদি
শ্রমিকের কাজ করি, প্রত্যেক ঘন্টা না হলেও $30 উপরে পাবো। 1 ঘন্টা $30 এখানে যে এই যে 2 ঘন্টা 1.5 ঘন্টা ব্যয় করলাম, মানে ভিডিওর শুরুর আগে থাম্বনেল বানাতে হয়, অনেক কিছু করতে হয়। 2 ঘন্টা তো $60 বাংলাদেশে প্রায় 5,000 টাকা। তো 5,000 টাকা আমার 2 ঘন্টার ইনকাম। তো আমি কি ইউটিউব থেকে কোনোদিন 2 ঘন্টায় মানে এটা সম্ভব না। কোনোদিনই এনিওয়ে সম্ভব না। এটা মানুষ বুঝে না। এটা আমাদের দেশে মানুষ বুঝে না। তবে আমি যারা আমাদের আইডি খায় তাদের বলে দেই, বাংলাদেশের মানুষ আমাদের এখন পছন্দ করে। বাংলাদেশের মানুষ আমাদের গ্রহণ করে নিয়েছে। তোমরা যতই আইডি খাও আর কাজ হবে না। আমরা বিড়ালের গলায় ঘন্টি বেঁধে দিয়েছি। আমরা ঘন্টি বাঁধার কাজ শেষ করছি। আমাদের আইডি খাইলেও ভাই কিছু বিশ্বাস যায় আসে করেন না। শেখ ফরিদ ভাই, এইটার আমি দুঃখিত। জি। আমি যখন 2015 সাল থেকে ভিডিও অ্যাক্টিভিজম শুরু করছি, আমার তখন মনে হচ্ছিল যে ভিডিওটা হচ্ছে ফিউচার। হ্যাঁ, আমি কখনো ভাবি এর পরে যতবার জেলে গেছি তখন অনুপস্থিত ছিলাম। এছাড়া আমি কখনো অ্যাক্টিভিজম অনুপস্থিত থাকি নাই, জেল থেকে বের হয়েও লাইভ করতে করতে। শুরু করছেন। আমি কখনো ভাবি না মানুষ আমাকে এত ভালোবাসে। বিশ্বাস করেন, দুটো জিনিস জানতাম না। আমি শেভ করি নাই প্রায় 25, মানে দাড়ি ওঠার পর থেকে শেভ করি নাই। আমার এখানে একটা তিল আছে, আমি এটা জানতাম না, আমি ভুলে গেছিলাম। আর হচ্ছে যে চুল মানে একদম রেজার দিয়ে একদম ন্যাড়া করে ফেলছি, এটাও 25-26 বছর পরে করছি। তো এই দুটো আমি যেমন ওটা জানতাম না, আমার এখানে একটা তিল আছে, এটা আমি জানতাম না। আবার এটাও জানতাম না যে মানুষ, মানে এটা আমি সবসময় নিয়ে বেড়াইছি, আমার দাড়িতে তিল, আমি জানতাম না মানুষ যে কতটা আমাদের ভালোবাসে আমাকে। আমি মানে যেখানে গেছি, কোনো জায়গায় একটা ছবি থাকলে আমার, বা কেউ একজন পোস্ট করলে, ইমরান ভাই আপনি পোস্ট করেছেন, হাজার হাজার মানুষ এখানে গিয়ে কমেন্ট করেছেন এবং আমাকে ব্যক্তিগত পর্যায়ে অমুক ভাই আপনিও তো বলেছেন যে আপনাকে অনেকের প্রতিদিন 10-12 জন করে রিচ আউট করে আসাদের কেসে। প্রতি পাগল বানাই ফেলছিল। মানে এটা বয়স বলি তাদের। বয়স তাদের 18 থেকে শুরু করে 70 বছর পর্যন্ত। এমনকি এর মধ্যে আপনার সমালোচক আছে। তারা আপনার কঠোর সমালোচক। তারাও জানতে চাইছে আপনি কেমন আছেন। এবং অদ্ভুত ব্যাপার, আমি অবাক হয়ে যাই যে আপনাকে, সাইফুল বাতিন টিটুকে, তসলিমা নাসরিন আপাকে, এখন আমাদের জামালপুর অজপাড়ার গায়ে মানুষ তাদের নিয়ে কথা বলে। আমার এত ভালো লাগছে যে আমার জামালপুরে, শেরপুরের লোকজন কথা বলে। আমার ভালো লাগে। আমি ভাবতেই পারি নাই যে, মানে আমি জানি জেলা পর্যন্ত, কিন্তু উপজেলা লেভেলে আপনারা, বিশেষ করে আপনার সাথে দেশ ও দশের কথা হওয়ার পরে ভাই খুব খুশি হয়েছি আমরা, আপনি আসাদ নূরের সাথে গেছেন। বলে নাই আসাদ নূর আমার সাথে আসছে, ভাষাটা দেখেন যে আপনি আসাদ নূরের সাথে গেছেন, আমাদের খুব ভালো লাগছে। অদ্ভুত ব্যাপার। তাই এটা অনেকে, হ্যাঁ আমাদের ব্যাপারে অনেকের অনেক অভিযোগ আছে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে, সততার প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, 72 সংবিধানের প্রশ্নে আমাদের কারোর সাথে আমরা আপোষ করবো না, করতে পারি না। এমনকি বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা আপোষ করতে পারি না। 32 নম্বর ভাঙার পর অনেকে আমাকে বলছে যে আপনি আওয়ামী লীগ না করে কেন আওয়ামী লীগের পক্ষে সরব হয়েছেন। আমি বললাম ভাই, আমি আওয়ামী লীগের পক্ষে সরব হইনি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে সরব হয়েছি। আপনাদের কাছে মনে হয় যে আমি আওয়ামী লীগের পক্ষে সরব, আর আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে চলে যান, তাহলে মনে হবে আমি আপনাদের পক্ষে বলছি। যেহেতু আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে না, তাই আপনাদের মনে হয় আপনারা আমি আওয়ামী লীগের পক্ষে। আসলে আমি মুক্তিযুদ্ধের পক্ষে। এখন মুক্তিযুদ্ধের পক্ষে যদি কালকে বিএনপি বলে, তাহলে আমার বক্তব্য বিএনপি পক্ষে চলে যেতেই পারে। তারা বলুক, কিন্তু তারা বলবে না, আমরা জানি তারা বলবে না। যেমন আপনি দেখেন, বাকশালে কথা বলেও আওয়ামী লীগের অনেক লোক কিন্তু মনক্ষুণ্ণ হয়, চুপচাপ থাকে, কথা বলতে চায় না। হ্যাঁ, কিন্তু বাকশাল কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বঙ্গবন্ধুকে কিন্তু হত্যা করা হয়েছে এই বাকশাল কায়েম করতে, যাতে না করে। কারণ বাকশাল কায়েম চমৎকার একটা মানে বঙ্গবন্ধুকে, আসলে বঙ্গবন্ধু আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে যেতেন বাকশালের সফলতা থেকে। আর বাকশাল খারাপ না ভালো, যে জিনিসটা মানে অ্যাপ্লাই করা গেল না এর আগে তাকে। হ্যাঁ, এটাই আমাকে আওয়ামী লীগের এক লোক বলছে যে বাকশাল তো ভাই ভালো না। আমি কেমনে বুঝলেন? কই বাকশাল ভালো না? আমি বললাম যে বাচ্চাটা হয়ই নাই, আপনি তারা কেমনে বললেন যে বাচ্চা আব্বা ডাকবো না খালু ডাকবে? আপনি এটা কি বলেন? আমি বরং, আপনি বিশ্বাস করেন, আমি বাকশাল সম্পর্কে পড়তে গিয়ে, মানে আমি তো মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে জেলা জেলা যেতাম, আপনি জানেন। তখন বাকশাল সম্পর্কে আগেও ইন্টারেস্ট ছিল আমার, কিন্তু এত সিরিয়াস পড়তে গিয়ে দেখি বাংলাদেশের জন্য, ওই সময়ের জন্য, এখন হবে কিনা জানি না, কিন্তু ওই সময়ের জন্য, অর্থাৎ 1972 সালে বা 75 সালে, ওই দশকে বাকশালটার খুব জরুরি ছিল। অন্তত যদি 75 সাল থেকে 80 সাল পর্যন্ত বাকশাল থাকতো, বা 90 সাল পর্যন্ত, তাহলে বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যেত। এটা আওয়ামী লীগের লোকের আমি বিশ্বাস করাইতে পারি না। ভাই আমি এই বাকশাল পড়েছি যখন হোস্টেলে ছিলাম, মানে প্রাইভেট। আমি একটা মানুষের নাম নেই, এই নাম মানুষটা কেউ চিনবেন না, ওনার বাড়ি হচ্ছে সিলেটের জকিগঞ্জ, ওনার নাম জুবের, মানে জুবায়ের। তো জুবের ভাই ছিলেন আমাদের সিনিয়র, উনি ছাত্রলীগ করতেন। আমি 2 বছর ইন্টারমিডিয়েটের পরে 2 বছর ছাত্রলীগ করেছি। এবং আমাদের পরিবার, মায়ের পরিবার বিএনপিপন্থী এবং বাবার পরিবার আওয়ামীপন্থী, মানে গোপালগঞ্জ হয়তো বংশ। তো এখন আমি
যখন ছাত্রলীগ করি তখন আমাদের তখন তো জামাত ছিল না, বিএনপি টাইপের আর কি, শিবির টিবির হলে ছিল, আমি মানে পলিটেকনিকের সরকারি হলে ছিলাম না এইগুলোর কারণে। তো বাকশাল নিয়ে কটু কথা বলেছিল, তখন আমার জুবের ভাই বলেছিল তুমি বাকশাল পড়ো, তিনি আমাকে বই এনে দিয়েছিলেন, উদ্দেশ্য পুরো জিনিসটা। আর আরেকটা জিনিস বলেছিলেন, উনি নাস্তিক কিনা তখন জানতাম না, হুমায়ুন আজাদের সাথে তিনি আমাকে পরিচয় করে দিয়েছিলেন। দুটো, একটা হচ্ছে বঙ্গবন্ধুকে বাকশাল থেকে চিনেছি, এবং হচ্ছে হুমায়ুন আজাদের হাতে খড়ি আমার সেই জুবের ভাই, আমি জানি না তিনি বেঁচে আছেন কিনা, তিনি আমাকে কখনো নাস্তিক বা এগুলার আমার এই ধর্মের হাত থেকে খড়ি ওখান থেকে আর কি। এবং বাকশাল পড়ে আমি রীতিমতো মুগ্ধ। আমরা ছাত্রলীগ, আমি 2 বছর করেছি ছাত্রলীগ, তো আমি যদি সেই সময় বাকশাল পড়তে পারি, যারা আওয়ামী লীগের নেতাকর্মী, এদের লজ্জা করে না এরা এসে বাকশালের বিরুদ্ধে বলে? শুনেন, আমি তো ওই বিরুদ্ধে আচরণ, বাকশালের বিরুদ্ধে খোটা দেওয়া নিয়েই বাকশাল পড়েছি, যে বাকশালটা আসলে কি, কিভাবে এটা ফাংশন করতে, এবং এখানে আমেরিকার ক্ষতিটা কি পরবর্তীতে বুঝেছি। সরাসরি আব্দুর রাজ্জাক যিনি বাকশাল নিয়ে ধরেছিলেন অনেকদিন, তার সাথেও আমি 2-3 বার দেখা করেছিলাম। আমরা মফস্বলে মানুষ, এত বড় নেতা কি আর আমাদের পাত্তা দেয়? অনেক কষ্ট করে তার সাথে আমি বাকশাল সম্পর্কে ঘণ্টাখানিক কথা বলেছিলাম। উনি অনেক কিছুই, তার বুকে অনেক বেদনা এই বাকশাল না থাকার কারণে, যদিও তিনি পরে বাকশাল ভেঙে আবার আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু বাকশাল তো আসলে একটা মতবাদ, একটা থিওরি। বাকশাল মানে তার বাকশাল না, সেটা আওয়ামী লীগ অ্যাপ্লাই করতে, এমনকি বিএনপি অ্যাপ্লাই করতে পারে। ওই যে বলছেন না তারেক রহমান, আই হ্যাভ এ প্ল্যান, এটা আরেকজন, এই শব্দটা কিন্তু অনেকেই জানে না, এটা আরেকজনের কথা কোট করেছে। এটা বিএনপির যে কি খুশি, তারেক রহমান ইংরেজি কইছে। বুঝতে পারছেন? যাই হোক, জানা ভালো ইংরেজি, ব্রিটেনে ছিল 17 বছর, ইংরেজি জানা ভালো আইডিয়া বা এরকম কিছু। হ্যাঁ, জি, ওকে। তো এই যে তারেক রহমানও যদি বাকশালের যে যে থিসিস, মানে থিসিস বলবো না, এটা তো থিসিস নাই, বাকশাল যে পদ্ধতি, এটা যদি সে অর্ধেকও প্রয়োগ করে ভালো হবে। আওয়ামী লীগ করলে তো কথাই নাই। আপনি দেখেন আওয়ামী লীগের বিএনপির খাল খননের কথা বলে, তাই না? জিয়াউর রহমান কান্দে কোদাল নিয়ে, চোখে চশমা নিয়ে, সেন্টো গেঞ্জি গায়ে খাল খনন করছে। এই খাল খননের কনসেপ্ট ভারত থেকে আসছে, এটা কিন্তু বিএনপিরা জানে না, আওয়ামী লীগও জানে না। আমি এটা ভারতে গিয়ে জানছি, জিয়াউর রহমান সম্পর্কে জানতে গিয়ে ভারতের এক নেতা বলছে, তোমাদের জিয়াউর রহমান তো খাল খনন কর্মসূচি করছে, এটা তো ভারতীয় কনসেপ্ট, খাল খনন তো ভারতের কনসেপ্ট। যাই হোক, ভালো জিনিস, সেটা ভারত হোক আর ইসরায়েল হোক, এমনকি সেটা যদি আমাদের এই মূর্খ আওয়ামী লীগারদের একটা সমস্যা, এই যে আওয়ামী লীগ, আওয়ামী মানেটাই তো জানে না, এটা যে জনগণের দল, বা এই যে বাকশালের কি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, তো জানে না, এখন জানার চেষ্টাও করে না, এবং তারা আত্মঘাতী আর কি। আমি আর কি বলি, শেখ ফরিদ ভাই, আপনার এই বিষয়ে আর কোনো বক্তব্য থাকলে আওয়ামী লীগের কেন্দ্রিক, এটা আর একটা জিনিস দেখি, আমরা শোটা শেষ করে ফেলবো, একটা ভিডিও দেখাবো। জি, আপনি আওয়ামী লীগের ব্যাপারে আর কিছু বলতে চান, তাদের ভালো হয়ে যাওয়ার জন্য? মানে মাসুদ ভালো হয়ে গেছে, কিন্তু এখন আওয়ামী লীগ ভালো হইলো না। না, আওয়ামী লীগ যদি ভালো না হয়, আমি বলেছি এটা কয়েক জায়গায়, যে আওয়ামী লীগ যদি আগামীতে তার স্বরূপে, মানে আওয়ামী লীগের যে রূপ, মানে স্বরূপ, আমি মন্দের দিক বলি নাই, ভালোটাই, মানে গণতন্ত্র, কওমি মাত্রাটা তো আওয়ামী লীগের রূপ না, মানে এটা তো আওয়ামী লীগের কেন করছে? এটা আসলে আওয়ামী লীগের রূপ না। আওয়ামী লীগ আসলে কওমি রূপ না, এমনকি আলিয়াও না। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ। 72-এর সংবিধানকে যদি তারা না ধরে রাখে, তাহলে আওয়ামী লীগও থাকবে না আগামীতে, বাংলাদেশও নাও থাকতে পারে। এটাই আমি বলতে চাই, বাংলাদেশের জনগণকে বলতে চাই, বাংলাদেশের অস্তিত্ব টিকে রাখতে গেলে আপনাকে আওয়ামী লীগ টিকে রাখতে হবে। আর আওয়ামী লীগকে বলতে চাই, আওয়ামী লীগকে টিকে যদি রাখতে চান, তাহলে 72-এর সংবিধান ফিরিয়ে আনতে হবে। আদারওয়াইজ নিজেও ধ্বংস হবেন, দল ধ্বংস হবে, বাংলাদেশও ধ্বংস হয়ে যাবে। জি, দেখেন, ভিডিও দেখেন। এই একটা ভিডিও না দেখালেই নয়। এই আমি শুধু শেখ ফরিদ ভাই, আমি একটু দেখানোর আগে বলে রাখি, এখানে আসলে পরিবার পরিজন নিয়ে দেখার মতো শব্দ এখানে নেই। যদি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু তৌহিদি ছেলেপেলে, মুখে দাড়ি, মাথায় পতাকা, গায়ে পাঞ্জাবি, নারীরা, কয়েকজন নারী দেখতে পাচ্ছেন মাথায় আবার কেউ হিজাব পরা আছেন। এরা ধর্মে মনে হয় সবাই মুসলমান, এবং এখানে নারীদের উপস্থিতি দেখে ভাববেন না যে এখানে অশ্লীল শব্দ আছে, হাদির ট্রেডমার্ক। তো হাদি কি বলে জানেন তো, শব্দ এখানে আছে একটু, আমি এই জন্য ভিডিওর শেষে দেখিয়েছি। আমি বারবার বলেছি যে আমার ভিডিওতে কোনো শব্দ ব্যবহার করবো না যেটা পরিবার পরিজন নিয়ে দেখা যায় না, তো একটু শুনবেন। এবং আমি এটা নিয়ে শেখ ফরিদ ভাইকে প্রশ্নটা কীভাবে করি, উনি আমার একদিকে বড় ভাইও, মানে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না যে আমাদের বাংলাদেশ এতটা নোংরা হবে, বাংলাদেশের মানুষ এতটা নোংরা হবে যে আমাদের এই বিষয় নিয়ে কখনো বলতে হবে। আমি অনেকের সমালোচনা করেছি, তীব্রভাবে আক্রমণ করেছি, মুসলমানদের নবীকে তীব্রভাবে আক্রমণ করেছি, কখনো তাকে বেজন্মা বা তার বাবা মা তুলে আমি কোনোদিন কোনো কথা বলি নাই, কাউকে আমার প্রতিপক্ষকে কোনোদিন আমি বাবা মা তুলে করে নাই। আমি শুধু একটা জিনিসই শেখ ফরিদ ভাইয়ের কাছে জানতে চাইবো, এই শব্দগুলো একটু শুনি আমরা।
দেখতে পাইলে বাকশাল নারীদের জনি ছিঁড়ে ফেলতে বলছে। এই কথাটা হাদি বলেছিল গোপালগঞ্জের গণহত্যাকে আরও সমর্থন জানিয়ে, যে এখানে বলছে দেখতে পাইলে বাকশাল ওইটা ছিঁড়ে ফেল। আর হাদি বলেছিল যে গোপালগঞ্জে ওই যারা ছাত্রলীগ আওয়ামী লীগ আছে এদের মানে ছিঁড়ে ফেলতে হবে। কথা হচ্ছে Direct উদ্দেশ্য কিন্তু পুরুষকে কেন্দ্র করে, বাকশাল তো এখানে নাই, কিন্তু উদ্দেশ্য পুরুষকে কেন্দ্র করে, কিন্তু বলছে নারীর জনি। আমি শেখ ফরিদ ভাই প্রশ্ন করতে চাই, এই যে নারীরা বা হাদির কি বাবা মা নাই? বা যে ছেলেটা ওই যে হবিগঞ্জে অ্যারেস্ট হলো, মানে পুলিশ হত্যা করেছে বলে, এদের কি বাবা মা নাই? মানে এদের কি কখনো মনে হয় না? আমি তো কাউকে গালাগালি দিতে পারি না, কারণ আমার বাবা মা আমার কোনো ভিডিও টিডিও দেখেন না অনেক বছর, মানে এগুলো তারা বিরক্ত। কিন্তু যদি কেউ এইটা দেখায় অন্তত পক্ষে যে তোমার ছেলে এই কথা বলেছে, হ্যাঁ আমার বাবা একজন শিক্ষক, কিন্তু আমি তো তাদের সাথে আর যোগাযোগ, কিন্তু আমি তো তাদের কোনোদিন মুখ দেখাইতে পারবো না। মানে কোনোদিন যদি ফেরার সুযোগ হয়, আমি তাদের মুখ, মানে এই ধরনের অশ্লীল এই নারীগুলোর কি বাবা, মানে মেয়ে সন্তান, এদের এদের নিজের, মানে এরা কি মায়ের ছেলেগুলো মায়ের জনি থেকে বের হয়েছে না? মনে সেই হয় জনিকে না, নিয়ে তাহলে গালাগালি এটা দিচ্ছে। এদের কি বাচ্চা কাচ্চা না? আমি একটু মহিলাকে দেখাই। আমার আসলে আমি একজন নারীকেই এই জায়গায় দেখতে হবে শেখ ফরিদ ভাই, আমি জানি না, আমি শুধু প্রশ্নগুলোই করি, আপনি একটু আমাকে বোঝান, বা দর্শকরা আপনারা একটু উত্তর দিয়েন এখানে, যে এই নারীদের কি কোনো সন্তান, এই যে মহিলাটা বসে আছে তার কি সন্তান নাই? তার কি জনি নাই? সে কি সন্তানকে জনি থেকে বের করেছে না? তো সেই শব্দগুলো কি করে ব্যবহার করছে? এই যে হিজাবে মরে থাকা নারী, সে তো হয়তো বেঁচে গেছে, কারণ ছদ্মবেশ ধারণ করার একটা অন্যতম প্রধান উপায় হচ্ছে যে হিজাব। তো তার তো কণ্ঠ, তাকে তো চেনেন, যারা চেনেন তারা চেনেন, তার চশমা দেখলেও চিনবেন। বা এই যে সন্তানগুলো দাঁত বের হয়েছে, এদের কি বাবা মা নাই? শেখ ফরিদ ভাই, আমরা কোন সমাজে আসলাম? মানে আমি এই বডি জিনিসগুলো ল্যাঙ্গুয়েজটা দেখাতে হবে, দেখেছেন? আপনাকে প্রশ্ন করতে হবে, আমি প্রস্তুত ছিলাম না শেখ ফরিদ না, ভাই। এটা আসলে আমরাও প্রস্তুত না এই ধরনের বক্তব্য সামনে আনতে, কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করে এগুলো নিয়ে কথা বলতে। আপনি দেখেন সেই নারীর বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন? সে স্বতঃস্ফূর্তভাবে কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন আপনি, মানে সেটা বলে আবার তৃপ্ত। আপনি দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, তার উচ্চারণ, তার শব্দের মানে গতিবেগ সব আপনি খেয়াল করেন, দেখবেন এরা এত ক্ষুব্ধ, মানে আওয়ামী লীগ, বাকশাল, ভারত, হিন্দু, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এই শব্দগুলোর প্রতি তাদের এত ঘৃণা। এবং দেখেন বোরখা পরে তার ভাষাগুলো দেখছেন, আমরা এগুলো শব্দ, যদিও সেটা মানুষের নারীর একটা প্রত্যঙ্গ নিয়ে সে শব্দ উচ্চারণ করছে, কিন্তু এগুলো আমরা গালি হিসেবে জানি এবং নিকৃষ্ট গালি, এবং সেগুলো আমরা আগে জানতাম যে এগুলো কমলাপুর বস্তিতে উচ্চারণ করে, কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এবং সে আবার তারকা হয়ে যায়, যেই শব্দে নিয়ে আসছে মার্কেটে সে আবার তারকা হয়, তার জন্য আবার জানাজাতে লাখ লাখ লোক হয়, তাকে আবার শহীদ ঘোষণা করে, তাকে আবার বীর ঘোষণা করে, তাকে আবার দেশের আইডল ঘোষণা করে। ধরেন এই শব্দটা, এই স্লোগানটা ছাত্রলীগ দিত, সাদ্দাম বা রব্বানি বা ছাত্রলীগের নেত্রীরা দিত, তাহলে কিন্তু ঘরে বাইরে না, শুধু হাটে বাজারে না, মসজিদে মসজিদে মৌলবীরা বক্তব্য দিত ছাত্রলীগ কত খারাপ। কিন্তু দেখেন এইখানে কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতা, ছাত্রলীগের ব্যর্থতা, তারা এটাকে ক্যাশ করতে পারলো না। এরকম একটা বিশ্রী শব্দ নিয়ে তারা স্লোগানে আনলো, তারা কিন্তু এটাকে ক্যাশ করতে পারে নাই। অথচ আওয়ামী লীগের শেখ কথা বাদ হাসিনা দেন তাদের ভাই, রাজাকার আমি বলেছিল, ক্যাশ আমি করে আওয়ামী দিয়েছে। লীগ গোল্লায় যাক, আমি বুঝি। শেখ ফরিদ ভাই, আপনার তো সন্তান আছে, এরকম এদের Yes, বাবা মা আমার নাই, এরা এইগুলো আমার বলে সন্তান ঘরে ঢুকে আছে, কেন? মা বাবা আছে, বন্ধু বান্ধব, এরা কোন মুখে এই শব্দগুলো উচ্চারণ করে, মানে এবং দেখেন এগুলো প্রাউডলি। সবচেয়ে দুঃখজনক কি জানেন, এগুলো নিয়ে তারা আবার মানে এরা প্রাউড বংশ করে। পরম্পরায় এগুলো চর্চা করে, মানে ওর মাকে গিয়ে বলে, মায়ের বা বোনকে এভাবে গালাগালি করে ঘরের ভেতরে, হইতে পারে, যে নইলে এটা সম্ভব না, নইলে এটা সম্ভব না। এটা অবশ্যই তারা ঘরে এই শব্দগুলো ইউজ করে, তার মার সাথে এগুলো ইউজ করে, তার মেয়েকেও এগুলো বলে, তার বোনকেও এগুলো বলে, তারও এগুলো বলে, তার জন্য সেই শব্দগুলো ইউজ করতে পারতেছে। তাছাড়া সম্ভব না। যেমন রাজাকার যদি আপনি না হন, কোনোদিনই বলতে পারবেন না তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তেমনি এগুলো তারা ঘরেও যদি ব্যবহার না করে থাকে এই শব্দগুলো, তারা এগুলো এইখানে বলতে পারতো না এইভাবে অন ক্যামেরা। আপনি এটা বলতে পারবেন এইভাবে? সম্ভব? আচ্ছা, আমরা আমরা এটাকে উল্টা করে জামাতের নিয়ে এই বক্তব্য দিতে পারবো না, কারণ আমরা এই শব্দটার সাথে নারীকে অবমাননা মনে করি। আমরা আমরা এগুলো উচ্চারণ করবো না। আমরা মনে করি এই কথা বলার মাধ্যমে নারীকে অবমাননা করা হয়েছে, আমার মাকে অবমাননা করা হয়েছে, আমার কন্যাকে অবমাননা করা হয়েছে, আমার আমার বোনকে অবমাননা করা হয়েছে, এটা আমি মনে করি। এগুলো আমি বলতে পারবো না। আমি কিন্তু একটা অদ্ভুত তথ্য দিই আপনাকে, আমাকে এক ছেলে গালি দিয়েছিল আমার মাকে তুলে, আমি গালি দিতে পারি নাই, কারণ এটা আমি ওর মায়ের আর গালি দিতে পারি না। আমি যখন তার মায়ের বিচার দিতে গেছি, আমার কি বলছিল জানেন? দেখেন এই দেশের মানুষ, আমার বয়স তখন 17-18 হবে, মানে আমি মানে 18 বোধহয় হয় নাই, 17ই, 16-17 এরকম। আমাকে একজন মা তুলে গালি দিল, আমি ওকে দৌড়ে মারতে পারি নাই। পরে গিয়ে তার মারে বিচার দিছি যে খালাম মা,
আপনার ছেলে আমারে গালি দিছে, আমার মা তুলে আমার কি বললো জানেন? পাশের একজন বলে, "কয়, তুমি ওর মায়ের গালি দিয়ে দাও।" আমি বলছি, "আমি তো এটা পারবো না, আমার পক্ষে তো এটা সম্ভব না, কারণ এই গালি দিলে আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না, আমার বাবা আমাকে আমার চাপা রাখবে না, থাপড়ায় আমার গাল লাল করে দেবে, আর আমার মা তো আমার সাথে কথাই বলবে না, মানে আমি যে আমার দুশ্মনকে ওই শব্দগুলোতে আমি গালি দিতে পারবো না।" কিন্তু আমাদের দেশে দেখেন, এগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্ররা না শুধু, ছাত্রীরাও বলে, মানে ছাত্রীরা এগুলো বলে, এবং এগুলো বলে তারা প্রাউড ফিল করে, নইলে এটা এখন ট্রেডমার্ক। মানে এরা যদি পারতো, তাইলে ওই যে পাখি বাদির পোলা হাদির কবরও লিখে রাখতো, এটা সাওয়া হাদির কবর। আমি দুঃখিত শব্দটা উচ্চারণ করার জন্য। না, না, হয়তো তারা মানে এটা তারা বলেই জি। এটা তো তাদের মুখের ভাষাই আরকি। শেখ ফরিদ ভাই, আম জি, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা নানান মন্তব্য করেছেন। আমরা সেই মন্তব্যগুলো একে, একে আমরা পরবর্তীতে পড়ে নেব এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ, আপনারা অনেক বেশি কনসার্ন আমাদের সাথে আছেন, ছিলেন। এটা আসলেই আমাদের এই শোটাকে অনেক ইয়ে করেছে, মানে সমৃদ্ধ করেছে। আপনারা চাইলে এই ভিডিওটি, মানে এই লাইভ শোটি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বা কাছের মানুষ যারাই আছেন তাদের কাছে। এবং আমি শেষে ছোট্ট একটা অনুরোধ করব যে, যেমন আপনারা যারা দেখছেন যে একটা আমি ইয়ে দেখাই। এই লাইভ স্ট্রিমটি করছি, আগেও লাইভ স্ট্রিম করেছি, কিন্তু সেখানে কোয়ালিটির পরিবর্তন হয়। আমাদের আসলে এই যে শেখ ফরিদ ভাইকে সাইবার অ্যাটাক করা হলো, তো সেই সাইবার অ্যাটাকটা সামাল দেওয়ার জন্য বা আমাদেরও কিছু টিম তৈরি করছি ধীরে, ধীরে। সেখানে আপনাদের সহযোগিতা কামনা করি। এবং এই লাইভের ডেসক্রিপশনে বা কমেন্টে আমি দিয়ে দিচ্ছি একটা লিঙ্ক, সেটা হচ্ছে যে পেট্রিয়ন। পেট্রিয়নটা কি? আপনারা একটা সাবস্ক্রিপশন নিতে পারেন এখান থেকে। যেই সাবস্ক্রিপশনটা আমাদের কিসে সাহায্য করে? আমাদেরকে আসলে সারভাইভ করতে সাহায্য করে। এই যে লাইভ স্ট্রিমটা করছি যে অ্যাপের মাধ্যমে, যে ওয়েবসাইটের মাধ্যমে, এখানে প্রায় $80 মতো প্রত্যেক মাসে ব্যয় করতে হয়। তো সেটা নিজে থেকে করাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়। আপনারা যদি এই পেট্রিয়নে এই যে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখান থেকে যদি একটা সাবস্ক্রিপশন নেন, যেমন এখানে ক্যানাডিয়ান $5 থেকে শুরু, $13 এবং $50 আছে। আরও বোধহয় পরেও একটা আছে $100, যেটা থেকে এই সাবস্ক্রিপশন থেকে আমি হয়তো এই পরের মাসের কি বলে, এই যে রিস্ট্রিম, এটা কন্টিনিউ করতে পারবো। আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা যে কোনো একটা সাবস্ক্রিপশন নিতে পারেন, এবং আপনারা সাবস্ক্রিপশন না নিয়েও এখানে জয়েন করতে পারেন ফ্রি। অনেকে মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন না, এখানে ফ্রিতে জয়েন করে তারপরে আপনারা আমাকে এখানে মেসেজ করতে পারেন আপনাদের যে কিছু, এবং এটা সম্পূর্ণ নিরাপদ, অবশ্যই সিকিওর একটা মাধ্যম। এই পেট্রিয়নের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ফেসবুক এবং ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে ফ্রিতে জয়েন করতে পারেন, যতদিন ইচ্ছে আপনারা ফ্রিতে থাকতে পারেন, যোগাযোগ রাখতে পারেন। আর যদি কেউ মনে করেন যে আপনারা ডোনেট করবেন, আচ্ছা, আমি ওই যে নাই হয়ে যাওয়ার পরে যে গুজব ছড়ানো হয়েছিল সেসবও আমি এখানে লিখেছিলাম। এই যে মোমিনরা এগুলো বানিয়েছে এআই দিয়ে, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ছবি আছে বা অনেক কিছুই আপডেটস আমি এখানে দিয়ে থাকি পেট্রিয়নে। ইমেল সবসময় করা যায় না, তো আপনারা এখানে যুক্ত থাকতে পারেন, সেই অনুরোধ রইল। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আপনি দীর্ঘ একটা সময় আমাকে দিয়েছেন এবং আমাদের দর্শকদের দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ শেখ আপনাকে ফরিদ এবং ভাই, আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি শেখ ফরিদ ভাই, এবং প্রিয় দর্শক, আপনাদের সাথে আবার দেখা হবে।